আমাদের বিজনেস হবে ট্রান্সটি ওয়েব ডিজাইনের হচ্ছে আজকে 35 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট থেকে বুটস্ট্র্যাপের রিসোর্সগুলো দেখতেছিলাম আমরা। তো আজকেও আমরা সেম কাজই করব, তবে কালকে যেগুলো করছি এর পর থেকে। হ্যাঁ, আমরা গেটিং স্টার্ট থেকে ইন্ট্রোডাকশন নিয়ে আমাদের বুটস্ট্র্যাপ কীভাবে সেট আপ করতে হয় এটা আমরা পেয়ে যাব। এরপর আমরা হচ্ছে যে কন্টেন্টে গেছিলাম, কন্টেন্ট থেকে আমরা টাইপোগ্রাফিটা দেখছিলাম, টাইপোগ্রাফির সাথে আমরা আরও কী কী দেখছিলাম খেয়াল আছে আপনাদের? টাইপোগ্রাফির সাথে আমরা আর কী কী দেখছিলাম বলেন তো? হ্যাঁ, আমরা হচ্ছে যে ইউটিলিটিতে গেছিলাম, ইউটিলিটি থেকে আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, বর্ডার, কালার, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি আর টেক্সট, এগুলোর হচ্ছে যে কন্টেক্সচুয়াল যে ক্লাসগুলো এগুলো আমরা দেখছিলাম। হ্যাঁ, এই কন্টেক্সচুয়াল ক্লাসগুলো অনেক জায়গায় ইউজ হয়, যেমন কি ব্যাকগ্রাউন্ড ইউজ হচ্ছে, বর্ডারে ইউজ হচ্ছে, কালারে যাচ্ছে, তারপর হচ্ছে যে কোথায় যাচ্ছে আর টেক্সটে যাচ্ছে, বাটনে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, এই একটু খেয়াল করেন আপনারা, এই যে কম্পাউন্ডসের মধ্যে আসলে বেজ আছে, বাটন আছে, বাটন গ্রুপ আছে, এগুলো আপনারা এখন দেখতে হবে, একটু দেখে জানেন শুধু। হ্যাঁ, এগুলো দেখেন, এগুলোতে কন্ট্রাকচুয়াল ক্লাসগুলো ইউজ, এই যে এখানে একটা সেকেন্ডারি কালার, এই যে এখানে হলো প্রাইমারি কালার, ডেঞ্জার কালার। হ্যাঁ, এগুলো সব জায়গায় আছে। এই বুটস্ট্র্যাপের কিছু এই যে এগুলো হচ্ছে বাটনের মধ্যে কালার দিছে, সেম কালারগুলো অনেক জায়গায় ইউজ হচ্ছে। মানে আমরা এইভাবে বলতে পারি যে বুটস্ট্র্যাপের কিছু কালার আছে, ওই কালারগুলো বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসগুলো সবাই আলাদা আলাদাভাবে কি ইউজ করছে। তো এগুলোকে আমরা বলতেছিলাম যে কন্ট্রাকচুয়াল কালার। এরপর আমরা টাইপোগ্রাফির সাথে টেক্সটের যে বিষয়গুলো আছে সেগুলো দেখছিলাম। টাইপোগ্রাফিতে সরাসরি টেক্সটের সাথে রিলেটেড, এই জন্য আমরা এগুলো দেখে বলছিলাম, যেমন কি টেক্সটারে অ্যালাইনমেন্ট করা, আপার কেস করা, লোয়ার কেস করা, হ্যাঁ, আরও যে যে ইম্পর্টেন্ট আমাদের কম্পোনেন্ট বা হচ্ছে যে প্রপার্টি আসতে পারে সব আমরা এখানে দেখে ফেলছি, আমাদের এখানে আর কিছু নাই টেক্সটের জন্য। তো এরপরে টেক্সটের পরে যদি কন্টেন্ট হিসেবে ধরি আসে হচ্ছে ইমেজ। টেক্সটের পরেই কন্টেন্ট হিসেবে যদি আমরা কাউন্ট করি, একটা লার্জ আকারের কন্টেন্ট হচ্ছে কি ইমেজ। ইমেজটা কীভাবে হচ্ছে আমাদের মডিফাই করতে পারি বা আমরা কন্ট্রোল করতে পারি সেটা আমরা একটু দেখি। আপনারা এই ওয়েবসাইটের কন্টেন্ট থেকে ইমেজে একটু আসেন, কন্টেন্ট থেকে ইমেজে একটু আসেন সবাই। যদি আমার সাথে সাথে আপনারা ধরেন কোথায় কোথায় যাচ্ছি, তাহলে আপনারা পরবর্তীতে এটা ফাইন্ড আউট করতে পারবেন। আর নাহলে দেখা যাবে যে আমি কাজ দিলে ধরতে পারবো না যে কোথায় কোথায় জানি গেছিল। ইমেজে আসেন। আমরা নর্মালি হচ্ছে যে সবসময় দেখে আসছি যে আমাদের যদি স্ট্রাকচার যাই থাকুক না কেন, ইমেজটা যদি স্ট্রাকচারে যদি বড় হয় তাহলে এটা বাইরে চলে যায়, তখন ইমেজের মধ্যে হাইট ওয়াইট দিয়ে এটা কন্ট্রোল করতে হয়। আমরা যখন শুরু থেকে টেবিল দিয়ে করছিলাম তখন এটা হাইটও দিতাম, উইডও দিতাম। হ্যাঁ, এরপর একদম বললাম কি এটা খালি উইড দেন। এরপরে যখন আমরা ফ্লট বা ফ্ল্যাক্স দিয়ে করতেছি তখন বললাম কি উইড 100% দেন আর ডিসপ্লে ব্লক করে দেন। হ্যাঁ, তো উইড 100% আমরা ডিসপ্লে ব্লক করলে যেটা হয় যে ইমেজটা রেসপন্সিভ হয়ে যায়। উইড 100% আর ডিসপ্লে ব্লক দিলে কি হয়, ইমেজটা রেসপন্সিভ হয়ে যায়। তখন কি হয় যে আমার ওই ইমেজের যে বক্সের মধ্যে আছে ইমেজটা, অথবা যে স্ট্রাকচারের মধ্যে আছে সেই স্ট্রাকচার ছোট হোক বড় হোক, ইমেজটা ওই স্ট্রাকচারের উপরে কি বেস করে ছোট হয় বা বড় হয়, এরকম পাইছি না আমরা? ওকে, ওই কাজটাই হচ্ছে বুটস্ট্র্যাপ এখন করে রাখছে। এবং বুটস্ট্র্যাপের এই ধরনের ইফেক্ট পাওয়ার জন্য আমরা যে ক্লাসটি ইউজ করি তার নাম হচ্ছে ইমেজ ফ্লুইড। তার নাম হচ্ছে কি ইমেজ ফ্লুইড, ইমেজ হাইপেন ফ্লুইড আর কি। রাইট, ওকে, ইমেজ ফ্লুইড। আমরা যখন যেভাবে কাজটা করছি ওইটা আসলে মূলত এই একটা ফ্রেমওয়ার্কে আসার জন্য যা যা করা দরকার ওইভাবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম আর কি। ওকে, ইমেজ ফ্লুইড। তো ইমেজ ফ্লুইড দিলে হচ্ছে এটা ওই বক্স অনুযায়ী এটা ছোট বড় হবে অটোমেটিক্যালি। শুধু একটু লিখলে হবে, কোথায় লিখবো, ইমেজের মধ্যে লিখে দিব। আমরা ওই ইমেজ উইথ 100% ডিসপ্লে ব্লক এটা কোথায় লিখতাম, ইমেজের মধ্যে লিখতাম না, সিলেক্টর লিখে ধরে একটা প্যারেন্ট থাকতো, প্যারেন্টের কি বাচ্চা থাকতো, কি চাইল্ড থাকতো, কি ইমেজ, ইমেজের মধ্যে আমরা দিয়ে দিতাম উইথ 100% ডিসপ্লে ব্লক। এই কাজটা এখন করতেছে কে, ইমেজ ফ্লুইড। আপনি ইমেজ ফ্লুইড দিবেন, যেটা যেরকম বক্সে হোক না কেন ওই বক্সের সাথে এটা অটোমেটিক্যালি কি ছোট বড় হয়ে থাকবে। আমরা যদি একটা দেখি, এখন এটার জন্য আর বক্সও লাগবে না, এটা অটোমেটিক্যালি ইয়া করবো। আমরা যদি একটা দেখি চলেন, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। এগুলো আপনাদের করতে হবে না, আপনার সাথে দেখে যান আর ধরে যান কোথায় কোথায় আছে কাজগুলো। ওকে, বেস 3 আজকে হচ্ছে কত, ডে 45। আর আমি হচ্ছে এখান থেকে ওই আগের দিনের রিসোর্সগুলো নিয়ে আসি, তাহলে আমাদের সেট আপ করতে হবে না আর কি নতুন করে। ওকে, একটু রান করে নিই একটু। ওকে, আগের দিনের যে ফাইলটা ছিল এখানে আমরা একটু ওই যে
কন্টেন্টগুলো ফেলে দিই, এই কন্টেন্টগুলো আমাদের লাগবে না এখন আর, এগুলো আমাদের শেখা হয়ে গেছে। আচ্ছা এখানে একটু আপনার এই কোডটা একটু পড়েন তো, এখানে কোনো কোড কি মিসিং আছে কিনা, মানে হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো মেজর লাগে এগুলো কিছু মিসিং আছে এখানে? আচ্ছা ওগুলো আমরা দিতে পারি। এগুলা আমরা যখন রেসপন্সিভ ওয়েবসাইট করবেন একটু খেয়াল রাখবেন যে এই মেটাটা একটা আছে কিনা। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে রাখবেন এটা আছে কিনা, এটা না থাকলে এটা অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। ওকে ফাইন, আমরা হচ্ছে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই যে কোথাও থেকে, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার, হ্যাঁ যে কোনো ধরনের ফ্লাওয়ার হতে পারে, ফ্লাওয়ার মানে আবার পুষ্পা না, ঠিক আছে? হ্যাঁ সেটাই, এটা সুন্দর। রাইট, ওই দুইটাই, ওই দুইটাই, হ্যাঁ ওটা জানি আপনি করছেন। আচ্ছা একটু দেখবো আর কি। আচ্ছা এদিকে একটু খেয়াল করি আমরা, হ্যাঁ ইমেজ সোর্স, সোর্স বলতে কোথায় ইমেজটা আছে আমরা বলে দিব একটু, এটা কোথায় আছে অ্যাসেটস এর ভিতরে, দেন ইমেজের ভিতরে flower.jpeg মেবি, ওরা কই সেভ করলাম এটা, যে আমরা দেখি ভুল কোথাও সেভ হয়ে গেছে। আচ্ছা ডে 44 এর মধ্যে সেভ হয়ে গেছে এটা, মেবি মেবি, না তাহলে কি ওখানে ডে 44 অন করে রাখছিলাম? হ্যাঁ আমরা ডে 44টা মেবি অন করে রাখছি, হ্যাঁ হ্যাঁ ওর এটা সব উল্টা জায়গা। আচ্ছা যাই হোক এটা এবার কেটে দিই, পরে এটা ব্যাকআপ আছে এখান থেকে রিপ্লেস করে দিব। ডে 45টা একটা অন করে নিচ্ছি, এটা কেমন জানি ভুল হয়ে গেছে। হ্যাঁ এই কোডটা দেখেন, রাইট আমি এটাই দেখা যাচ্ছিলাম কিন্তু ওইটা কেমন জানি কেমনে কি হইলো। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ওই কোডটা নাই, যেটা আমরা গতকালকে কোড করছিলাম ওইখানে এই কোডটা দিয়ে নাই, মেটা ভিউ4টা এখানে নাই, এটা লাগবে, এটা লাগবে মানে লাগবে, এটার কোনো কি ছাড়াছাড়ি নাই এটা। মেটা নেম কি ভিউ4, হ্যাঁ এরপরে কি বলে কন্টেন্ট উইথ ইকুয়াল টু 100%, কি জানি লেখে না, না দাদাটা জানেন। আচ্ছা এটা এটা মনে করেন যে এটা আমি ভুলে গেছি, ভুলে গেলে কই পাবেন এটা, এটা ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা পাবো এটা, হ্যাঁ এটা যদি ভুলে যাই কোনো প্রবলেম নাই, এটা একটু নিচেই পাবো এই যে, ওকে এটা এটা মাস্ট দিতে হবে, মাস্ট ইউজ করতে হবে এটা। ওকে ওকে আমরা ইউজ করে দিলাম, একটা ইমেজ নিয়ে কাজ করে বলছিলাম, আমরা ইমেজটা নিয়ে আসি, ইমেজটা চলে আসলো এসআরসি, এসআরসির ভিতরে হচ্ছে কি অ্যাসেটস এর মধ্যে যাবো আমরা, দেন আইএমজি, দেন ওই ইমেজের নাম উইথ এক্সটেনশন, ইমেজের নাম উইথ এক্সটেনশন শেষ, হ্যাঁ এরপর হচ্ছে মাস্ট বি ইউজ করতে হবে অল্টার এবং টাইটেল। আমরা কালকে হচ্ছে দেখছিলাম HTML ভার্সেস XHTML, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কি যেসব ট্যাগ অ্যাট্রিবিউট আশা করে, মানে অ্যাট্রিবিউট দিতে হবে, কিছু অ্যাট্রিবিউট আছে ওই ট্যাগের সাথে যায় দিতে হবে, মাস্ট বি ইউজ করতে হবে, ওগুলো অবশ্যই দিতে হবে, আর ওইটাকে ব্ল্যাঙ্ক রাখা যাবে না, আর এগুলোর অবশ্যই কি ক্লোজ করতে হবে, সিঙ্গেল ট্যাগ হলেও ক্লোজ করতে হবে। এটা না কিছু একটা লিখতে হবে, কন্টেন্ট রাখতে হবে, মিনিংফুল কন্টেন্ট থাকতে হবে, না না হ্যাশ দেওয়া দরকার নেই, মিনিংফুল কন্টেন্ট দিবেন। এই দেখেন ইমেজ দিল কত বিশাল, ইমেজটা একটা দেখেন, হ্যাঁ অনেক বিশাল একটা ইমেজ না, কারণ হচ্ছে কি আমার এটার প্যারেন্টের উইডথ কত আছে সে এখন দেখতেছে না, ওটা সে দেখতেছে কি ইমেজটা কতটুকু আছে সেটা, এখন আমাদের ইমেজটা কন্ট্রোল করতে হবে। তো আমরা এতদিন ধরে কি করতাম, আইএমজি উইথ 100%, এতটুকু লিখলেই হয়ে যায়,
ওটা খেয়াল করেন, এই যে এখন এটার প্যারেন্টের যে উইড আছে সেই উইড অনুযায়ী এটা কি ওই উইডটা নিয়ে নিবে। হ্যাঁ, আর যদি বলে যে এটার পাশে কেউ আসে বসতে পারবে না, তাহলে দিয়ে দিব কি ডিসপ্লে ব্লক। হ্যাঁ, অনেক সময় ইমেজটার ব্লক এলিমেন্ট রাখার দরকার হয়, অনেক সময় ইনলাইন এলিমেন্ট রাখার দরকার হয়। যখন ইনলাইন এলিমেন্ট রাখার দরকার হয় তখন ইনলাইন ব্লক দিয়ে দিবেন। আর যদি সে ব্লক এলিমেন্ট হয় তাহলে যদি এমন রাখার দরকার যে ব্লক এলিমেন্ট এটার পাশে কেউ বসবে না, এটা কোনো একটা ব্লক আর একটা কি স্ট্রাকচারের মধ্যে আছে, তাহলে অবশ্যই আমরা ডিসপ্লে ব্লক দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর একটা স্ট্রাকচার বলতে কিরকম, হ্যাঁ ডিবের ভিতরে, রাইট। হ্যাঁ, ওটাও যে আমরা তো ইমেজ সবসময় ইউজ করছি এরকম কোনো কোনো ব্লগের মধ্যে, এই জন্য ওই ব্লগের মধ্যে আরেকটা ইমেজ আসতেছে না, ঠিক আছে, আমি ডিসপ্লে ব্লক দিয়ে দিয়েছি ইমেজটারে, তাহলে এটা একদম ফিল আপ হয়ে যাবে। তখন আবার ওই যে ইনলাইন ব্লক হবে আর কি, পাশাপাশি পড়ছে। হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, ওকে ফাইন। আবার হচ্ছে তো আমরা এখান থেকে ইমেজের জন্য আমরা সিলেক্টর লিখবো না, ইমেজের জন্য আমরা আর এখন কি সিলেক্টর লিখবো না, যদি দরকার হয় লিখবো, বাট এখন আর লিখবো না। আমরা জাস্ট কি করতেছি এখন দেখেন, আবার আগের মতো জাস্ট এখানে একটা সিলেক্টর কল করবেন, ইমেজ ফ্লুইড, যেটা হচ্ছে যে ছিল কার কাছে বা আছে কার কাছে, বুটস্ট্র্যাপের কাছে আছে। হ্যাঁ, দেখেন আবার ঠিকঠাক, এই ছোট হোক বড় হোক কোনো ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। আমরা আরেকটা দিই পাশাতেই, তাহলে ওর উইড দিতে হবে আর কি, হয়তো নিচে যে আসতেছে এগুলো ডিসপ্লে ব্লক অবস্থায় আছে আর কি। আবার তারা হচ্ছে তো ওই ইনলাইন ব্লক দিয়ে দিয়ে পাশে আনতে হবে। ইমেজ দিয়ে দেন, একটা উইড দিয়ে দেন, এগুলো কোনো উইড নেই এখন কিন্তু অটো ইমেজ উইডও 100% নিয়ে নিচ্ছে, প্যারেন্টটা 100% দিলে তো ফুল উইডই পাবে, আমি তো 50% বলি না তাদেরকে, আমরা এখন বলে দিই এখানে এসে জাস্ট এইভাবে। আমরা কালকে হচ্ছে উইডের ক্লাস দেখছিলাম না, আপনাদের খেয়াল আছে? উইডের ক্লাস দেখছিলাম, খেয়াল আছে আপনাদের? আমি উইড 50 দিলাম দুইটার মধ্যে। হ্যাঁ, এটা দেখেন তো পাশাপাশি কি এখন আর ব্লক অবস্থা আছে, পাশে আসবে না। আমরা এখান থেকে দিই ডিসপ্লে ইনলাইন, হ্যাঁ, তাহলে আবার হচ্ছে যে অবশ্যই এটা পাশাপাশি আসবে, তাও আসতেছে না। ডিসপ্লে ইনলাইন ব্লক এর কোড ঠিক আছে, তাহলে হচ্ছে ওদের কোডটা দেখতে হবে একটু। width 25। আচ্ছা, এখানে হচ্ছে তো ওই 50-50 100 হয়ে গেছে, এখানে হচ্ছে কিছু যে ইনলাইন ব্লক দিলে আমাদের কিছু ফাঁকা থাকে না, ওই ফাঁকার জন্য আসতেছে না। আমরা হচ্ছে কেউ যদি ইনলাইন আর ইনলাইন ব্লকগুলো ভালো ইউজ করে দেখবেন এটার মধ্যে একটু ফাঁকা থাকে, এটার মাঝে একটু ফাঁকা থাকে, ওই ফাঁকার জন্য এটা আসতেছে না। ওকে, তাইলে আমাদের এখন থেকে যদি কোনো একটা ইমেজের রেসিভ করতে চাই, কোনো একটা ইমেজের রেসিভ করতে চাই, কি ইউজ করব? ইমেজ ফ্লুইড। হ্যাঁ, শেষ। এরপর আমরা এখানে আসি একটা আবার, এবার হচ্ছে কখনো ইমেজের হচ্ছে থাম্বনেল আকারে দেখাতে হয়, যেমন আমরা যদি ই কমার্স ওয়েবসাইটে যাই, বড় ইমেজের নিচে ছোট ছোট ইমেজ থাকে, অথবা ছোট ইমেজে ক্লিক করলে বড় ইমেজে বা প্রোডাক্ট ইমেজে যায়, মেন ইমেজে যায়। আবার নিউজ পেপার সাইটগুলোতে এরকম প্রথমে একটা হেডিং থাকে, উপরে একটা ইমেজ থাকে, ওটাতে ক্লিক করলে মেজ নিউজে বা ডিটেলসে যায়। যখন ছোট ইমেজটা দেখা যায় ওটার বলা হয় কি থাম্বনেল, ছোট ইমেজটার নাম কি থাম্বনেল। হ্যাঁ, ওই থাম্বনেলটার একটা ডিজাইন আছে, স্ট্যান্ডার্ড ডিজাইন, সেটা হচ্ছে যে ইমেজের চারপাশে এরকম একটা কি বর্ডার রাখতে হয় আর কি। যদি আপনার এরকম বর্ডার লাগে তখন ইউজ করে দেবেন কি ইমেজ থাম্বনেল, তাহলে সুন্দর করে চলে আসবে। আমরা যদি একটু দেখি এটা চেহারা কেমন, দেখতে কেমন, আমরা এটারে রাখি। আমি একটু হচ্ছে বডির একটা কালার দিয়ে দিই, সিলেক্টর বিজে ডার্ক, তাহলে বুঝতে পারবো আর কি। এটা একটু যদি আমরা আউটপুটে যাই, এই হলো অবস্থা। আর এগুলো 25 করে দিচ্ছি দুটোরে। আমি ক্লাস সিলেক্টরগুলো ইউজ করলাম, দেখেন এগুলো আমাদের কিন্তু ওই যে আমরা যে ধরে নেই কোথায় আছে তারপরে ইউজ করতেছি, আপনারা একটু নলেজে রাখেন যে এই টাইপের কিছু কি সিলেক্টর আছে এবং এটার কাজ কি হচ্ছে। এই যে পাশাপাশি আসলো। হ্যাঁ, আমি এখানে ইমেজগুলোর মধ্যে ইমেজ ফ্লুইডের সাথে ইমেজ ফ্লুইড কি করতেছে, ইমেজটারে রেসপন্সিভ করতেছে। পাশে আরেকটা দিয়ে দিলাম কি ইমেজ থাম্বনেল, এটা দিলে হচ্ছে কেমন আউটপুট আসে একটু দেখেন। এই ইমেজের চারপাশে একটা কি সুন্দর একটা বর্ডার দিয়ে দিয়েছে, বর্ডারের পাশে একটা কি কার্ভ করা আছে, এটা সুন্দর ডিজাইন হয়ে গেছে অটোমেটিক্যালি।
আপনারা যদি একটা ইমেজ গ্যালারি বানাতে চান দেখবেন যে হচ্ছে কি এরকম করে সুন্দর করে এটা দিলে সুন্দর করে ইয়া হয়ে যাবে আর যদি ক্লিক করলে ইমেজটা বড় হবে ক্লিক করলে ইমেজটা বড় হবে আর ক্লিক করলে ইমেজটা বড় করতে পারবেন না আমরা কি করতে পারি ক্লিক করলে ইমেজটা বড় করার জন্য হোভার করতে পারি আর অনেক কিছু করতে পারি এটা হোভারে আপনি কি ট্রান্সলেট দিলে হ্যাঁ স্কেল দিলে বড় হয়ে যাবে অনেক কিছু হতে পারে বা ক্লিক করলে অন্য একটা পেজ ওপেন হবে এটাও আমরা করতে পারি রাইট রাইট এটা করেন রাইট এটা পেজ ওপেন হয়ে গেছে অনেক কিছুই করা যায় ঠিক আছে আচ্ছা আপনাদের কি ডাউনলোড করার দেখাইছিলাম ডাউনলোড প্রথম থেকে আমরা দেখাইছিলাম আমরা এই ইমেজটা যদি ডাউনলোড করতে চাই এখান থেকে ইমেজটা ডাউনলোড করতে যাচ্ছি ক্লিক করলে ডাউনলোড হবে তাহলে কি করবেন দেখেন এখানে লিখবেন হচ্ছে কি মানে যে কোনো ফাইলের মধ্যে যদি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে শুধু লিখে দিবেন ডাউনলোড ইকুয়াল টু ইউআরএল ডাউনলোড ইকুয়াল টু কি ইউআরএল শেষ দুইটি জায়গায় দেন অ্যাঙ্করের মধ্যেও দেন ডাউনলোডের মধ্যেও দেন ডাউনলোডে ক্লিক করলে ওই পাথটা থেকে ধরে নিয়ে আসা এসে দেখা দিবে আর কি আসেন ক্লিক করেন অ্যাঙ্করটাতে বাদ দিতে হবে আমরা অ্যাঙ্করটা বাদ দিলাম ডাউনলোড রাখলাম শুধু ডাউনলোড ইকুয়াল টু অ্যাসেট এটা 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 আবার দেখি একটা বিস্কুট লাগবে না এই দেখা যায় ডাউনলোড হয়ে গেছে ডাউনলোডে ক্লিক করেন মানে ওই যে অন্য জায়গায় যে ডাউনলোডের অপশন থাকে ওটার মধ্যে ক্লিক করলে যে আসে তখন এই কাজটাই করে হ্যাঁ এই কাজটাই করে জাস্ট কি করবেন যে ইউআরএলটা আছে ইউআরএলটা কোথায় দিয়ে দিবেন ডাউনলোডের মধ্যে দিয়ে দিবেন হ্যাঁ শেষ এইভাবে এইভাবে করে কাজটা ক্লিয়ার আচ্ছা তাই ইমেজ দিয়ে আমরা কাজ করলাম থাম্বনেল ইউজ করলাম থাম্বনেল ইউজ করলে কি হচ্ছে একটা ডিজাইন আসতেছে হ্যাঁ এরপর দেখি এরপর পার্টগুলো একটু দেখি এটা দেখতে থাকেন ভালো করে ইমেজের অ্যালাইনমেন্ট ইমেজ হচ্ছে যে কি আমরা যে অ্যাজ এ টেক্সটের মতো করে কাজ করে আমরা টেক্সটকে একটা টেক্সটকে বামে বা ডানে বা সেন্টারে কে বানি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার টেক্সট অ্যালাইন কি রাইট লেফট এগুলারে বুটস্ট্র্যাপে বলতেছিলাম কি টেক্সট অ্যান্ড টেক্সট স্টার টেক্সট অ্যান্ড টেক্সট স্টার হ্যাঁ তো ওই কাজগুলো ওরা এখানে করতেছে কিন্তু একটু ভিন্ন ভাবে দেখেন কি করছে ফ্লট স্টার্ট ফ্লট এন্ড এটা বুঝি না আমরা হ্যাঁ ফ্লট দিয়ে নিছি আমরা যদি এখানে ইউজ করি মনে করেন জাস্ট এখানে ইউজ করে দিলাম ফ্লট এন্ড যদি ওরা ফ্লোট স্টার দিচ্ছে আমাদের তো আর ক্লিয়ার করতে হয় না না এটার জন্য যা কাজ করা তার ওরা করেছে দেখেন চলে আসছে হ্যাঁ আচ্ছা আমরা একটু এখানে ইউজ করে দিই টেক্সট এন্ড কিন্তু এখানে যাচ্ছে না তাহলে ওরা যেটা ইউজ করছে ওটা দিয়ে ওরা কি কাজ করে রাখছে হ্যাঁ আর আমরা যদি হচ্ছে যে এটারে যদি টেক্সট এন্ড দিয়ে ডান দিকে নিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো বুঝেন একটু বুঝেন কি করা লাগবে বুদ্ধি খাটান দেখে একটু আমি এটাকে হচ্ছে যে টেক্সট এন্ড দিয়ে ডান দিকে নিব তাহলে কি করতে হবে এটা একটা প্যারেন্ট রাখতে হবে ওই প্যারেন্টের মধ্যে বলে দেবেন টেক্সট এন্ড শেষ তাহলে ওই প্যারেন্টের ভিতরে যে চাইল্ডগুলো থাকবে সবার সে কি ডান দিকে সরাই দেবে হ্যাঁ ডান দিকে সরাই দেবে শেষ এই ট্রিক্সগুলো খেয়াল রাখতে হবে এখানে ওরা বলছে ফ্লট এন্ড দিলে সে ডান যাবে ফ্লট স্টার্ট দিলে কি বামে যাবে আর হচ্ছে মাঝখানতে এমনি থাকবে নাকি এমনি থাকবে না এবার রাখতে হবে আর মাঝখানে জন্য ওরা কি লিখছে আমরা এটা দেখি কিছু লিখছি কিনা মাঝখানের জন্য ও মাঝখানের জন্য যে আমাদের সিস্টেম এমএক্স অটো ডিসপ্লে ব্লক হ্যাঁ তাহলে ওরা ইমেজটাকে হচ্ছে ইমেজ হিসেবে ধরতে মানে এটা একটা স্ট্রাকচার একটা ব্লক এটা হ্যাঁ তো কোন একটা ব্লককে নরমালি দিতে হলে আমরা কি মার্জিন দিয়ে দিই না হলে কি ফ্লট দিয়ে নিতাম ডান বামে ফ্লট স্টার্ট বা ফ্লট কি লেফট ফ্লট রাইট
ক্লিয়ার বোথ, এগুলো আমরা ইউজ করতাম। ফ্লট রাইট দিলে কি হচ্ছে, ডান যাবে, ফ্লট লেফট দিলে বামে যাবে। তাহলে এরা এই যে এখানে যে সিলেক্টরগুলো ইউজ করলো, এগুলো আসলে আপনি শুধু ইমেজ না, অন্যান্য ব্লগের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। শুধু ইমেজ না, অন্যান্য ব্লগের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। আমরা একটা কোনো একটা ব্লককে মাঝখানে আনার জন্য কি করতাম, আমরা কোনো একটা ব্লককে একদম সেন্টারে আনার জন্য কি করতাম, মার্জিন জিরো অটো। হ্যাঁ, ওরা দেখেন ওই কাজটাই করছে। এই যে এম এক্স অটো মানে এম মানে হচ্ছে মার্জিন, এক্স মানে হচ্ছে কি ডানে বামে। হ্যাঁ, তাহলে মার্জিন, হ্যাঁ এক্স বরাবর, অক্ষ বরাবর। হ্যাঁ, আর অটো মানে তো অটোই, আমরা এটা জানি কি হচ্ছে। তাহলে হচ্ছে যে আমরা এখন থেকে যদি কোনো একটা এলিমেন্টে এভাবে মাঝখানে নিয়ে আসতে চাই, যদি সেটা ব্লক এলিমেন্ট হয়, যদি সেটা কি ব্লক এলিমেন্ট হয়, তাহলে আমরা ওই যে মার্জিন জিরো পিক্সেল অটো ইউজ না করে আমরা শুধু এখান থেকে ইউজ করে দিতে পারবো কি, সরাসরি ওই এর মধ্যে কন্টেন্টের এলিমেন্টের মধ্যে এমএক্স অটো ইউজ করে দিতে পারবো। তবে সেটারও হইতে হবে কি ব্লক এলিমেন্ট। দেখেন এখানে কি লিখছে, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক মানে কি, ডিসপ্লে ব্লক নর্মালি যে ব্লক এলিমেন্ট হলো ওটাই হচ্ছে এখানে। আমরা যদি একটু দেখি, একটু খেয়াল করেন, এখানে আমি এটার একটু হাইড করে দিলাম বা রিমুভ করে দিলাম, এটা আমার লাগবে না। আমার এখানে শুধু একটা আছে। হ্যাঁ, এটা নর্মালি কোথায় বসবে, এখানে বসবে। আমার মাঝখানে আনতে হলে, যেটা যদি যে কোনো ধরনের ব্লক হতো, মাঝখানে আনতে হলে কি করতে হতো আমাদের, লিখতে হতো এখানে কি মার্জিন জিরো পিক্সেল অটো। তখন ওটা এখানে দিচ্ছে এমএক্স অটো। তাহলে শুধু ডানে বামে হতো, তা উপরে নিচে কেউ জিরো পিক্সেলটা এখানে আর লাগতেছে না, বাদ। আমরা যদি শুধু এটা করি, এখন কোথায় আছে, বামে আছে, কারণ এটা কি এলিমেন্ট, এটা একটা ইনলাইন এলিমেন্ট, রাইট। এখানে আমরা যদি করে দিই জাস্ট ডিসপ্লে ব্লক এস, কন্ট্রোল এস, তারপরে দেখেন এটা অটোমেটিক্যালি কি সিম্বল হয়ে যাচ্ছে জিনিসগুলো। আমাদের এটা কিন্তু অনেকবার লিখতে হয়, অনেক এর জন্য কোনো একটা স্ট্রাকচার নিলে এটা লিখতে হয়। এখন আর এগুলা লাগবে না, শুধু কি করবেন এমএক্স অটো ডিসপ্লে ব্লক। আর ডিসপ্লে ব্লক যদি অটোমেটিক্যালি থাকে তাহলে শুধুমাত্র এমএক্স অটো, শেষ। আর আপনি এখানে এম অটো দিলেও পসিবল। এম অটো দিলে কি হবে, উপরে নিচে অটো হবে, ডানে বামে কি অটো হবে, হয়ে যাচ্ছে, শেষ। তবে যেহেতু যেটা দরকার অটো দেন, এমএক্স অটো দেন, নো প্রবলেম। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। রবি ভাই কি করেন? এরপরে এখানে আরেকটা ক্লাস আছে, দেখেন রাউন্ডেড। এখানে একটা ক্লাস রাউন্ডেড। অনেক সময় আমাদের হচ্ছে ইমেজের হচ্ছে কিছুটা কার্ভ করার দরকার হয় না, এরও আমরা অনেক ইমেজ দেখি। হ্যাঁ, জাস্ট কি করবেন, আপনি এখানে রাউন্ডেড লিখে দেন। এখন এটা কি 4 কোণা ইমেজটা বোঝা যায়? ওকে ফাইন। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে মনে হয় একটু ভালো হবে। ক্লিয়ার না? ওকে, এটা খেয়াল করেন, জাস্ট লিখে দিবেন কি, সরি, আর ও ইউ এন ডি ডি, রাউন্ডেড, শেষ। একটা লিখলেই এটা গোলগাল হয়ে যাবে। এই যে ক্লাসগুলো আমরা ইউজ করতেছি, স্যার আমাদের এক কথা মুখস্থ করতে হবে, মুখস্থ করার দরকার নাই। আপনি এতদিন ধরে শিখে আসছেন না, মিনিংফুল ক্লাস নিয়ে আমরা শিখে আসছি না, ওইটা শুধু সেন্সে রাখেন, তাহলে অটোমেটিক্যালি এগুলো মাথায় চলে আসবে যে কোনটার জন্য কি। এবার একটা জিনিস দেখেন, এখানে আমরা ইউজ করছিলাম কি উইথ 25%, হ্যাঁ, তারপরে রাউন্ডেড, তারপরে এমএক্স অটো, ডিসপ্লে ব্লক, ইমেজ থাম্বনেল, তারপরে ছিল কি আর এখানে ফ্লট স্টার্ট, ফ্লট লেফট। এই যে সিলেক্টরগুলো আমরা শিখলাম, এগুলো কিন্তু শুধু ইমেজের সম্পত্তি না, এগুলো শুধু কি ইমেজের সম্পত্তি না, এগুলো হচ্ছে যে কোনো স্ট্রাকচারের মধ্যে, যে কোনো কন্টেন্টের মধ্যে আপনি ইউজ করতে পারবেন। এখানে ইমেজের সম্পত্তি কোনটা বলেন তো, শুধুমাত্র ইমেজ ফ্লুইড। এগুলো হচ্ছে একদম বরাবর লিখে দিছে এটা ইমেজের জন্য, কিন্তু এগুলো সরাসরি বলতেছে না কি এটা ইমেজের জন্য। যেগুলো এরকম বলা নাই যে এটা ইমেজের জন্য বা এটা ওই টেক্সটের জন্য, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য, ওগুলো আপনি সব জায়গায় ইউজ করেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, টেক্সটে যদি আপনি টেক্সটের জন্য, সব ধরনের টেক্সটের জন্য, টেক্সট ডেকোরেশন আমি তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করে লাভ হবে না আমার, তাই না? ক্লিয়ার? এগুলো তো এটার জন্য বলে দেওয়া যে হচ্ছে আমরা যখন এইভাবে ইউজ করি, পরবর্তীতে মনে হয় যেন এগুলো শুধু কি আমি ইমেজের জন্য শিখলাম বা আমি শুধু পি এর জন্য শিখলাম, এরকম। এই জন্য অনেকের মনে হতে পারে, এটা এই জন্য বলে দিলাম আর কি, খেয়াল রাখবেন। ইভেন হচ্ছে যে এটাও যদি আপনি অন্য কোথাও কাজ করেন, ইউজ করেন, কাজ করবে। মানে একটা ব্লগ এলিমেন্টের মধ্যে এটা ইউজ করেন, কাজ করবে। এটা কারণ কি বলেন তো, ওই যে আমরা যখন সিলেক্টর শিখছিলাম তখন আমরা বলছিলাম যে যেগুলো ক্লাস সিলেক্টর এগুলো রিউজ করা যায়। হ্যাঁ, এখন এটার মধ্যে প্রপার্টি কি আছে, এটার মধ্যে একটা চলেন আমরা একটু দেখি। আমাদের এখানে আছে লিংক। একটু দেখেন, এদিকে দেখেন, আপনার ধরতে হবে, এদিকে দেখেন। আইএমজি ফ্লুইড কি আছে এখানে দেখেন তো, ম্যাক্সিমাম 100%। তো মানে কি উইথ 100%, হাইট অটো মানে কি ওইটা কন্টেন্ট অনুযায়ী বাড়তে থাকবে।
তাহলে এইভাবে আপনার যেখানে দরকার ওই 100% সেখানে আপনি এটা ইউজ করে দিতে পারেন না। হ্যাঁ, সবগুলাই এরকম যত সিলেক্টর আছে সবগুলাই আপনি যদি বুঝেন যে এটার কাজ কি, ওই সিলেক্টরটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটা হচ্ছে ভদ্রতার খাতিরে যেহেতু কি এটা আগে যে ইমেজটা বলে দিছে, তো এটা ইমেজের জন্য ছেড়ে দেওয়া ভালো। ক্লিয়ার বিষয়টা? ওকে ফাইন। ওই যে আমরা যেটা করছিলাম যে আপনি একটু ইয়া করেন, আমরা একটু দেখাই এটা। হ্যাঁ, খেয়াল করেন এখানে আমাদের অনেক কাজ আছে, হেডার আছে, ন্যাপবার আছে, তারপর একটা সেকশন নিয়েছিলাম আমরা, রাইট? আচ্ছা, এখানে তো আমরা কি সিএসএস অ্যাস্টল করছিলাম, এটা তো নর্মালি আমরা করি। এবার আমরা একটা কি কিছু ব্রেক পয়েন্ট বের করছিলাম আমরা কিছু। এই ব্রেক পয়েন্টে মনে করেন এখানে কি ন্যাপবার ইউএল আছে, আবার এটাকে নর্মাল সিএসএস ন্যাপবার ইউএল আছে। হ্যাঁ, ন্যাপবার ইউএলটা এখানেও আছে, এখানেও আছে। এবার যখন হচ্ছে এই ব্রেক পয়েন্টটা আসতেছে, তখন এখানে এটা বাড়তি হিসেবে কি যোগ হচ্ছে না, রিপ্লেস হচ্ছে না, ডিসপ্লে নাও কাজ করতেছে, আবার এখানে কি আমার ফ্লেক্সিলেশন কলামও কাজ করতেছে। তার মানে হচ্ছে যখন হচ্ছে যে আপনার একটার পর একটা সিএসএস থাকে বা একটার পর একটা সিলেক্টর থাকবে, তখন সিলেক্টরগুলো যদি সেম হয়, সিলেক্টরগুলো যদি কি সেম হয়, সিলেক্টরগুলো যদি সেম হয়, তাহলে হচ্ছে কি আপনার ওইখানে নতুন কোনো যদি আপনি ইয়া দেন প্রপার্টিতে, ওটা ইন হবে। এবং যদি কোনো হচ্ছে ইয়া থাকে আপনার এই এটার কি বলে প্রপার্টি যদি সেম থাকে, তাহলে এটা কি হবে, রিপ্লেস হবে। হ্যাঁ, এখন হচ্ছে মনে করেন যে বুটস্ট্র্যাপে যেগুলো আছে অ্যাজ লাইক হচ্ছে যে এটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কি উইথ ফ্লেক্স ইমেজ ফ্লুইড, এটা লেখছে ওরা। হ্যাঁ, আমাদের এখানে ইমেজ ফ্লুইড কিন্তু ইউজ করা আছে। তো আমরা একটু কাজ করে চলেন, আমাদের সিএসএস আছে না আমাদের, এই যে হ্যাঁ, এখানে আমরা লিখি ইমেজ ফ্লুইড বর্ডার 5 পিক্সেল সলিড রেড। তাহলে এখন কি হওয়ার কথা আপনার কি মনে হয়? ওটার সাথে জাস্ট কি অ্যাড হয়ে যাবে। আমরা যদি একটা দেখি, দেখেন চলে আসছে। আমি যদি একটা ইন্সপেক্ট করি তাহলে একটু দেখেন কি হয়। যে ইমেজ, এই যে এটা কি style.css থেকে এটা পাচ্ছে, এবং হচ্ছে যে দেখেন বুটস্ট্র্যাপ মিন সিএসএস থেকে কি এগুলা পাচ্ছে। ওকে, এবার মনে করেন যে আপনি এগুলা কিছুটা কি আপনি কি করবেন, রিপ্লেস করবেন। তাহলে কি করতে পারেন, যে ইমেজ ফ্লুইডটা ধরেন, আপনি ইমেজ ফ্লুইড সিলেক্টর ধরছেন, তাহলে এখন যদি আপনি এটা কাজ করেন তাহলে তো হবে না, আপনার ইমেজ ফ্লুইডটারে ধরতে হবে। ওদের ইমেজ ফ্লুইডের মধ্যে কি আছে এটা দেখেন, ম্যাক্স উইথ, এটা হাইট, এটা এগুলো আছে। ওকে ফাইন, আমি যদি এখানে জাস্ট লিখে দিই হাইট, হ্যাঁ 30 পিক্সেল, তাহলে ঘটনা কি ঘটবে, তাহলে এখানে আর হাইট অর্ডারটা পাচ্ছে না, দেখেন এটা অটোমেটিক্যালি কি ক্রস হয়ে গেছে, আর এখানে হাইট পাচ্ছে এখন কোনটা 30 পিক্সেল আমাদেরটা। ক্লিয়ার? এগুলো হচ্ছে আমরা যখন ইউজ করবো, যখন ট্যাবলেট বানাবো, আপনারা যখন কাজ করবেন, এগুলো আরো ভালো হবে, এগুলো আপনার আয়ত্তে চলে আসবে। এখন তো ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা রিপ্লেস কেন হচ্ছে বলেন তো? স্টাইলটা তারপরে আছে। রাইট, এখন জাস্ট হচ্ছে মনে করেন জাস্ট আমাদের সিএসএসটা একটু ঘুরাই উপরে তুলে দেন, তাহলে খেলা শেষ, আমাদের আর খেলা নাই এখন। ঠিক আছে? নতুন যেটা অ্যাড করব হ্যাঁ, সেটাই আর আপনার হচ্ছে যে নতুন মানে যত আপনার রিসোর্স থাকবে সবার নিচে রেখে দিবেন হচ্ছে কি আমাদের সিএসএসটা। ইভেন জাভাস্ক্রিপ্টের জন্য আপনারা যখন জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট হবেন, জাভাস্ক্রিপ্টে কাজ করবেন, তখন এখানে আপনারা একটা রাখবেন হচ্ছে স্ক্রিপ্ট, নিজেদের স্ক্রিপ্ট। যেমন হচ্ছে আপনি অ্যাসেল করতেছেন ওই সময় কি আপনার এভাবে একটা স্ক্রিপ্ট লাগবে। হ্যাঁ, আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে, ওই স্ক্রিপ্টও রাখবেন কোথায়, সবার শেষে। মানে সেটার নাম হলো মনে করেন এরকম হতে পারে নামটা অ্যাসেটস জেএস, হ্যাঁ মাই স্ক্রিপ্ট ডট জেএস, শেষ। এটা রাখবেন, এটা সবার শেষে। এবার যদি কোনোটা রিপ্লেস করতে হয় অটোমেটিক্যালি এখানে কি সেটা রিপ্লেস হয়ে যাবে, অথবা যদি এগুলো থেকে কারো সাপোর্ট লাগে অটোমেটিক ওইটা হয়ে যাবে আর কি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এতে যাই আমরা। কেউ যদি কিছু না বোঝেন বলবেন, হ্যাঁ চুপচাপ বসে থাকেন না, যে কোনো কোয়েরি আসলে বলবেন, চুপচাপ বসে থাকলে কিন্তু শেখা হবে না। এখানে একটা ইম্পর্টেন্ট একটা ট্যাগ আসছে, নাম হচ্ছে কি পিকচার ট্যাগ। খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ, পিকচার ট্যাগ। আচ্ছা, আমরা অনেক সময় হচ্ছে যে এখানে ইমেজ অ্যাড করি,
যেমন অনেক সময় আমাদের অনেক ওয়েবসাইটে ব্যানার থাকে, বড় ব্যানার, হ্যাঁ, ওই ব্যানারটা যখন আমরা যদি স্ক্রিন ছোট করি, ব্যানারটা বড় স্ক্রিনে যত সুন্দরভাবে দেখা যায়, ছোট স্ক্রিনে তত সুন্দরভাবে দেখা যায় না। যেমন যে কভার যে সাইটটা করছিলাম আমরা, ওই সাইটের মধ্যে ইমেজটা যখন ছোট হচ্ছিল, এটা চ্যাপ্টার হয়ে যাচ্ছিল, বা ইমেজটা কমপ্লিট ইমেজ আসতেছে না। এরকম হয়েছে না ব্যাপারটা? আপনারা খালি ভুলে যান নাকি? না না, মনে নাই, মনে নাই। এই যে, হ্যাঁ, এটা ছোট করে, হ্যাঁ, চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে বলতে ইমেজটা পুরোপুরি আসতেছে না। হ্যাঁ, এই ধরনের অসুবিধার জন্য আমরা কি করতে পারি? যদি হচ্ছে যে মনে করেন আলাদা আলাদা স্ক্রিনের জন্য আমরা আলাদা আলাদা ইমেজ ইউজ করি, তাহলে প্রবলেম সলভ হয়ে যায়। আলাদা আলাদা স্ক্রিনের জন্য আলাদা আলাদা ইমেজ ইউজ করি, তাহলে প্রবলেম কি সলভ হয়ে যায়। এটা কিন্তু নর্মালি আমরা করতে পারি। নর্মালি করতে পারি বলতে কিরকম জিনিসটা একটা দেখেন। অনেক কিছু একসাথে নিয়ে আসতেছি, তো একটা খেয়াল রাখবেন একটু, হ্যাঁ। মনে এখানে হেডারের মধ্যে আমরা কিন্তু ইমেজটা ইউজ করছিলাম, এই যে হেডারের মধ্যে ইমেজটা ইউজ করছি। কারণ এটা যদি আপনি যদি হচ্ছে মিডিয়া গড়িতে ফেলে দেন, ইমেজটারে যদি কি মিডিয়া গড়িতে ফেলে দেন, এবং হচ্ছে ক্লায়েন্টে যদি বলেন, বা আপনি যদি আলাদা আলাদা তৈরি করে দেন যে আলাদা আলাদা স্ক্রিনের জন্য আলাদা আলাদা ইমেজ, তাহলে এটা সলভ হয়ে যাচ্ছে না বিষয়টা, তাই না? কিন্তু এই ইমেজটা যদি আপনার সিএসএস এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ না হয়ে যদি কন্টেন্ট হিসেবে ইউজ হতো, তাহলে তো একই প্রবলেম হতো, তাই না? বড় স্ক্রিনের ঠিকঠাক, ছোট স্ক্রিন আসলে এরকম চ্যাপ্টার হতো, অবশ্যই এরকম হতো এটা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হওয়ার চান্স আছে। যদি এরকম চান্স থাকে, হওয়ার চান্স যদি থাকে, যদি আমরা একটু আগে দেখলাম কি ইমেজ রেসপন্সিভ হয়, স্ক্রিন অনুযায়ী এটা ছোটো বড় হবে, কোনো সমস্যা নেই। তারপরে যদি মনে করেন যে কোনো ইমেজ এরকম হচ্ছে না, স্ক্রিন অনুযায়ী আমার চাহিদা মতো ছোটো বড় হচ্ছে না, অথবা হলেও তার কন্টেন্টটা খুব ছোট হয়ে যাচ্ছে, কন্টেন্টটা কি খুব ছোট হয়ে যাচ্ছে, কারণ আপনি বড় একটা ইমেজ বানালেন, এটার মধ্যে যে কন্টেন্টটা যেভাবে ক্লিয়ারভাবে দেখা যাবে, ওই সেম কন্টেন্টটা কিন্তু এত ছোট হলে ঠিক এত সুন্দরভাবে দেখা যাবে না। কি কি মনে হয় আপনাদের? হুম, মনে করেন যে হচ্ছে এটা একটা ইমেজ, হ্যাঁ, ডে 45 আমরা কাজ করতেছিলাম না? না, ওইটারে একটু ওইখানে নিয়ে দেখাই, সমস্যা নেই। ডে 45, যে ইমেজটা একটু চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। কন্টেন্টটা দেখেন তো, অত ভালো বোঝা যাচ্ছে এখানে? এখানে কন্টেন্টটা ক্লিয়ার, কিন্তু এখানে যখন স্ক্রিনটা ছোট হচ্ছে, মানে স্ক্রিনটা মনে ছোট হলো, ছোট হওয়ার কারণে ইমেজটা ছোট হচ্ছে। ইমেজটা আমরা কোথায় অ্যাড করছি এখন? অ্যাজ এ কন্টেন্ট HTML পার্টে অ্যাড করছি। তাহলে এই কন্টেন্টটা দেখা যাচ্ছে না। যদি আপনার একটা ইমেজে কন্টেন্ট থাকে, হ্যাঁ, সে কন্টেন্ট না দেখা যায়, তাহলে ইমেজটা রাখার আসলে কোনো ভ্যালু নেই। আসলে এই ইমেজটা আসলে কোনো ভ্যালু নেই এখানে থাকা। তাহলে আপনি হচ্ছে কন্টেন্টটা সরায় শুধুমাত্র ইমেজ রাখতে পারেন, মানে লেখাগুলো সরায় শুধুমাত্র ইমেজ রাখতে পারেন, তাইলে হয়। এখন যদি এমন হয় যে না, আমার ছোট স্ক্রিনেও ইমেজের উপরে যে টেক্সট আছে সেটা কি যেন ক্লিয়ার দেখা যায়, তাহলে আপনারা কি করতে হবে এখন? কথাটা বোঝেন। ছোট স্ক্রিনেও ইমেজের উপরে যে লেখাটা যেন কি ক্লিয়ারলি দেখা যায়, তাহলে কি করতে হবে? না, লেখাগুলো ইমেজের উপরেই আছে, লেখাগুলো ইমেজের উপরেই আছে, তাহলে কি করবেন? তাহলে এমন হতে পারে না জিনিসটা যে হচ্ছে আপনি আলাদা আলাদা স্ক্রিনের জন্য ইমেজগুলো আলাদাভাবে তৈরি করে নেবেন, ইমেজ আলাদাভাবে তৈরি করবেন। হ্যাঁ, লেখাগুলো কেন আলাদাভাবে তৈরি করে? লেখাগুলো ইমেজের উপরেই আছে। তাহলে তাহলে যদি এমন হয় যে লেখাগুলো ইমেজের উপরে আছে, ইমেজ সহ লেখা সহ একটা ইমেজ, বড় একটা ইমেজ ছোট স্ক্রিনে আসলে এটা কি ভালো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এটার কন্টেন্টটা বা টেক্সটটা আমরা কি পড়তে পারতেছি না। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি আলাদা আলাদা স্ক্রিনের জন্য ইমেজটা তৈরি করে নেবেন, বা ক্লায়েন্টের কাজ হলে ক্লায়েন্টে বলবেন যে যেহেতু এটা ছোট ইমেজ, আমার 400 ইমেজ আছে, আপনি 400 ইমেজ তৈরি করে দেন। এখন আমরা এটা যদি আমার রিয়েল ইমেজ হতো, এই ইমেজের উপরে নিশ্চয়ই আমি টেক্সট এভাবে লিখতাম না, ক্লিয়ারলি দেখা যায় এভাবে তো লিখতাম, তাই না বিষয়টা? তাহলে আপনারা কি করতে হবে? তাহলে আপনার ওইভাবে ইমেজ বানাতে হবে, এবং ওই ইমেজগুলো আলাদা আলাদা স্ক্রিনে ইউজ করতে হবে অ্যাজ এ কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড না, অ্যাজ এ কি কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড হিসাবে না। তাহলে আমরা কি হবে? আমরা কি এটা শিখছি, জানি আমরা যে একটা ব্লগের মধ্যে এক এক স্ক্রিনে এক এক ইমেজ দেখাবে, একই স্ট্রাকচারের মধ্যে একই ব্লকে এক এক স্ক্রিনে এক এক ইমেজ দেখাবে। এটা কি পসিবল? হ্যাঁ।
এটার জন্য আমাদের ইউজ করতে হবে হচ্ছে পিকচার ট্যাগটা। ইউজ করতে হবে কি পিকচার ট্যাগ। পিকচার ট্যাগের মধ্যে আপনি বলে দিবেন কোন স্ক্রিনে কোনটা শো করবে, অটোমেটিক্যালি শো করবে এটা। ঠিক আছে, নতুন একটা ট্যাগ এটা শিখবো আমরা। হ্যাঁ, তো এটা একটা খেয়াল রাখেন, নোট রাখেন, এটা একটু পরে দেখতেছি আমরা। থিওরিতে ক্লিয়ার? হ্যাঁ, আমরা যদি এখানে দেখতে পারি, আমরা যদি একটু সার্চ করি এটা পিকচার ট্যাগটা, কোথাও একটু সার্চ করি কিভাবে আসে পিকচার ট্যাগ। এটা W3 স্কুল আছে নাকি? না, W3 স্কুল বা আমাদের নেটই নেই, কানেক্ট করে যাবো আমাদের এখানে। এটা ছেড়ে দেয় মনে হয় মাঝে মাঝে। দেখেন আছে এখানে। হ্যাঁ, আমরা একটু বুঝি আগে, আমরা ভিডিও করি পারি, এটা খুব ইজিলি আমার বোঝা যাবে। খেয়াল করেন, প্রথমে হচ্ছে পিকচার ট্যাগের মধ্যে এটা ডিফল্ট একটা ইমেজ আছে। পিকচার ট্যাগের মধ্যে একটা ডিফল্ট ইমেজ আছে। এরপরে বলছে কি দেখেন, সোর্স সোর্স সোর্স, যত স্ক্রিন যত ব্রেক পয়েন্ট আপনি ভাঙবেন, সব ব্রেক পয়েন্টের জন্য একটা করে কি রাখবেন? সোর্স রাখবেন। সোর্সের মধ্যে এসআরসি সেট দিয়ে একটা করে ইমেজ অ্যাড করবেন। মরান এটা হচ্ছে বড় একটা ইমেজ। এবার আপনি 650-এ আরেকটা ইমেজ দেখাবেন, 450-এ আরেকটা ইমেজ দেখাবেন, বা মনে করেন যে হচ্ছে যে বড় স্ক্রিনে একটা দেখাচ্ছেন, 992-তে একটা দেখাবেন, 768-তে একটা দেখাবেন, এক এক স্ক্রিনে। হ্যাঁ, 768-তে একটা দেখাবেন, 576-এ একটা দেখাবেন। এখন যে ইমেজটা নর্মাল স্ক্রিনে কি সুন্দর ঠিকঠাক, সেটা নিশ্চয়ই কি 576 আসলে ঠিকঠাক থাকবে না, যেহেতু ইমেজের উপরে কি আছে? টেক্সট আছে। এই জন্য কি করতে হবে? আলাদা আলাদা ইমেজটা বানিয়ে নিতে হবে। বানিয়ে নিলে কি করবো আমরা? ওই ব্লগের মধ্যেই ইমেজগুলো আলাদা আলাদাভাবে ইউজ করবো। কীভাবে ইউজ করবো? যে আমরা আমাদের সামনে একটা ডিফল্ট ইমেজ থাকবে। যেমন আমরা যে আইফ্রেম ইউজ করছিলাম, আইফ্রেমের মধ্যে একটা ডিফল্ট লিঙ্ক থাকতে হইতো। হ্যাঁ, তারপর এটার মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আরো লিঙ্ক আমরা কি ইনপুট করাতে পারতাম। খেলা আছে আপনাদের? ওই জিনিসটা এখানে হচ্ছে সোর্স, সোর্সের মধ্যে এসআরসি সেট দিয়ে নতুন নতুন ইমেজ আমরা অ্যাড করতেছি। এবার ইমেজটা কোন কোন স্ক্রিনে পাবে সেটা বলে হচ্ছে কোথায়? ওই মিডিয়া কোয়েরির মধ্যে। মিডিয়া ইকুয়াল টু কোটেশন আর ব্র্যাকেটের মধ্যে মিন উইথ বা উইথ এটা বলে দিলে অটোমেটিক্যালি কি কাজ করবে। ক্লিয়ার না? একসাথে মিডিয়া কোয়েরি হয়ে যাচ্ছে, একসাথে হচ্ছে যে কি আমার একই স্ক্রিনে অনেকগুলো ইমেজও পেয়ে যাচ্ছে। করতে পারবো না এটা? চলেন আমরা একটু করি। এটা আপনারা একটা অ্যাপ্লাই করেন। এটা কয়েকটা ইমেজ নেন। হ্যাঁ, আমরা তো এখন ছোট বড় ইমেজ নেওয়ার দরকার নাই, বাট কয়েকটা ইমেজ নেন যাতে হচ্ছে আমরা কি আলাদা আলাদা স্ক্রিনে ইউজ করে দেখতে পারি আর কি, যে আসলে কাজ হয় কিনা। আমার কাছে একটা ফ্লাওয়ার আছে, আমার কাছে দুইটা ইমেজ আছে। আচ্ছা, আমি আরো একটা ইমেজ নিয়ে কোথাও থেকে 3-4টা 2টা 3টা 4টা যা আছে ইমেজ নেন। যার জায়গাটা ভালো লাগে ইমেজ নেন। ওকে, আমি কয়েকটা নিলাম, 4টা নিলাম আমি। হ্যাঁ, আমরা শুরু করি। ওকে, আমি আমার কাজ করি, আপনারা আপনাদের কাজ করতে থাকেন। যখন হচ্ছে যে কোথাও আটকাবেন দেখে নেবেন। প্রথম হচ্ছে পিকচার ট্যাগ লাগবে আমাদের। পিকচার ট্যাগ গেল, পিকচার ট্যাগের মধ্যে আমরা ডিফল্ট ইমেজটা দিয়ে দিব। পিকচার ট্যাগের মধ্যে ডিফল্ট ইমেজ বলতে কি নরমালি আমরা ইমেজ যেভাবে ইউজ করি ওইভাবেই, নতুন কিছু না। তাহলে নরমালি আমরা কিভাবে ইমেজ ইউজ করি? ইমেজ ট্যাগ থাকে, সোর্সের মধ্যে আমরা ইমেজটা বলে দিই কোথা থেকে আমরা ইমেজটা নিলাম। জাস্ট আমি যদি মনে করেন যে এটা যদি নেই, হ্যাঁ, এটা ডিফল্ট ইমেজ দিয়ে দিলাম, শেষ।
তারপরে ইমেজের স্ট্রাকচার অল্টার এবং টাইটেল। এরপরে ইমেজটা যেহেতু রেসিভ হচ্ছে তো আমরা এখানে বলে দিতে পারি কি ক্লাস ইমেজ ফ্লুইড, শেষ, এটুক দিলেই এনাফ। এরপরে এটা ইমেজ থাম্বনেলটা নিতে পারি আমরা, তাহলে সুন্দর লাগবে দেখতে। এই চলে আসে এটা অলরেডি। কারণ আমি যেটা করবো যে ইমেজটা একটু হচ্ছে আমি মজিলাতে ওপেন করবো, মজিলাতে ওপেন করলে আমরা ওই যে স্ক্রিন সাইজগুলো ধরতে পারবো কি আলাদা আলাদাভাবে। বুঝতেছেন আপনারা? ওকে। এরপর আমাদের সোর্স লাগবে, যতগুলো ইমেজ ইউজ করবো সবার জন্য আলাদা আলাদা হবে সোর্স। আর এই সোর্সগুলোর কোনো এন্ডিং নেই কিন্তু দেখেন, হ্যাঁ এগুলো হচ্ছে যে কি সিঙ্গেল ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ এগুলো। ওকে ফাইন, আমরা ইউজ করি SOURC সোর্স, সোর্স এই দেখেন ওরা দিয়ে দিয়েছে কিন্তু। আর এই সোর্সটার যে হচ্ছে যে কি সোর্স পাথ, ইমেজের সোর্স পাথ কি শুধুমাত্র কি SRC, আর এদের সোর্স পাথটা কিরকম দেখেন খেয়াল রাখবেন SRC সেট, যেহেতু এখানে অনেকগুলো আসতে পারে জন্য ওরা এটা বলছে কি সেট বলতেছে, SRC সেট। আমরা দিই একটু SRC সেট করে ফেলে আমরা, SRCর সাথে জাস্ট কি SET সেট, শেষ। এবার হচ্ছে যে এই সেটের মধ্যে আপনি আলাদা আলাদা মিনস দিতে পারেন, কারণ আমরা তিনটা সেট নিচ্ছি এখানে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা বা চারটা বা ছয়টা বা যত ইমেজ আপনার দরকার সবগুলো আপনি কি নেবেন। আমি তিনটা নিব, আরো আমি পাতগুলো দিচ্ছি। আমি একটা দিয়েছিলাম কি রেড রোজ, এক্সটেনশনগুলো দেখি। রেড রোজের আমার হচ্ছে কি জেপিজি। এরপর আমি আরেকটা নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক রোজ, এটা হচ্ছে যে ডট জেপিজি। আরেকটা নিয়েছিলাম আমি ফ্লাওয়ার, এটা হচ্ছে ডট জেপিইজি, শেষ। টাইপ টু বলার দরকার নেই, এখানে লাগবে না, যেহেতু ওরা মানা দিয়ে নেয় আমরা আর দিব না। তবে আমাদের ক্লোজিং ট্যাগটা লাগবে, হ্যাঁ ক্লোজিং বলতে সিঙ্গেল ক্লোজিং যেভাবে আমরা করি এটা আমাদের লাগবে। এতটুকু যদি কাজ করি, এবার আমরা যদি একটু আউটপুটে দেখি কোনো চেঞ্জ আসে কিনা বা কিছু পাই কিনা একটু যদি দেখি, দেন এখানে কি পাচ্ছে, এখানে ওই প্রথমটা পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, প্রথমটা পেয়ে যাচ্ছে। প্রথমটা কোনটা রেড ডোজ পেয়ে যাচ্ছে, না ডিফল্টটা না, সোর্সের প্রথমটা পেয়ে যাচ্ছে। আর কেন পেয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে এর কোনো স্ক্রিন বলে দিই নাই যে সোর্সগুলো আলাদা আলাদা কোন স্ক্রিনে পড়বে, এটা আমরা কি ওরা বলে দিই নাই। এবার যে আমি এগুলোর মধ্যে মিডিয়া যদি চালাই, মিডিয়া ইকুয়াল টু ডাবল কোটেশন, শেষ। মিডিয়া ইকুয়াল টু কি ডাবল কোটেশন, অ্যাড টু কাজ করেন। তারপরে আবার আমরা আলাদা আলাদা স্ক্রিনগুলো বসাবো এটার মধ্যে। প্রথমে আমরা কি পিকচার ট্যাগ নিলাম, তারপর ডিফল্ট ইমেজ নিলাম, তারপরে হচ্ছে যে আপনার আলাদা আলাদা স্ক্রিনগুলো, যদি আপনার তিনটি স্ক্রিন যদি ইমেজ নিতে চান তাহলে তিনটা সোর্স, দুইটা ইমেজ স্ক্রিনের জন্য চাইলে কি দুইটা সোর্স, বা দুইটা রেঞ্জের জন্য চাইলে কি দুইটা সোর্স, তিনটা সোর্স রেঞ্জের জন্য চাইলে তিনটা সোর্স। মানে যতগুলো রেঞ্জের জন্য আপনি আলাদা আলাদা কি ইমেজ চাইবেন ততগুলো কি সোর্স আপনারা বসাতে হবে, ওই সোর্সগুলোর মধ্যে আলাদা আলাদা কি ইমেজ আপনাকে দিতে হবে। ওকে, এর মধ্যে করেন যে আপনাদের মিডিয়া কোয়েরি লিখতে হবে। এই মিডিয়া মানে কি মিডিয়া কোয়েরি, মিডিয়া মানে কি মিডিয়া কোয়েরি। ওকে ফাইন, মিডিয়া কোয়েরি আমরা কিভাবে লিখি, মিন উইথ এভাবে না, মনে করেন মিন উইথ 0 পিক্সেল অ্যান্ড লিখলাম কি ম্যাক্স উইথ মনে করেন যে 576 পিক্সেল, এভাবে লিখি না মিডিয়া কোয়েরি আমরা, শেষ। এটার মধ্যে মিডিয়া কোয়েরি লিখা, আর এটা জাস্ট কি কপি করতেছে, কারণ বারবার লেখার দরকার তো নাই। এরপরে 576 পরে কত 577, 577 থেকে আমরা দিচ্ছি এখানে ধরে নিলাম 768 পিক্সেল। ওকে, কোনো প্রবলেম আছে? এরপরে 768 এটা দিই, এখানে 768টা দেন, এটা কপি করে এখানে এটা 69 বানাই দেন। 769 থেকে দিলাম মনে করেন 992 পিক্সেল, শেষ। সিম্পল হিসাব নিকাশ, শুধু সেন্টেন্সগুলো মনে রাখতে হবে। সেন্টেন্সটা আমি আবার একটা বলি, দেখেন প্রথমে কি লাগবে, সোর্স লাগবে, সোর্স। ওকে, সোর্সের মধ্যে কি বলবো, আপনি কোন ইমেজটা চাচ্ছেন সেটা। ওকে, যদি আমি এটা চাই তাহলে তবে এটা এই সোর্সগুলোর মধ্যে যে এসআরসি থাকবে সেটা শুধু কি এসআরসি হবে না, সেটা হবে কি এসআরসি সেট। এরপরে এটার মধ্যে নর্মালি যে লিঙ্কটা আমরা বলি না, পাথ বলি না, সেই পাথটা আমরা বলে দিব।
এতটুকু শেষ। এই পাথ বলার পরে এগুলার আমাদের দরকার, এই টাইপটা আমাদের আর কি দরকার নাই। মিডিয়াটা আমাদের লাগবে। মিডিয়া আপনি আগে রাখেন পরে রাখেন, কোনো প্রবলেম হওয়ার কথা না, কোনো প্রবলেম কি হবেও না, আমরা আগে রাখলাম। ওকে, আর এই মিডিয়ার মধ্যে কি লাগবে, মিডিয়া কুইরি লিখতে হবে, মিন উইথ অ্যান্ড ম্যাক্স উইথ, শেষ। তাহলে লিখতেছি কি মিন উইথ, যে কোনো উইথ আপনার যেটা আপনার ব্রেক পয়েন্ট হিসেবে রাখতে পারেন বা রেঞ্জ হিসেবে রাখতে পারেন। আমার দিচ্ছি কি 769 পিক্সেল অ্যান্ড ম্যাক্স উইথ দিচ্ছি কত, 992 পিক্সেল, শেষ। এটা হচ্ছে কি সিনট্যাক্স খেয়াল রাখলেই আপনি কাজ করতে পারবেন। এটা যদি আমাদের কোড হয় তাহলে কি হওয়ার কথা, ডিফল্ট এটা পাবে 0 থেকে 576 পর্যন্ত স্ক্রিনে এটা পাবে, হ্যাঁ। তারপরে 577 থেকে 768 স্ক্রিনে এটা পাবে, 769 থেকে 992 স্ক্রিনে কি এটা পাবে, যদি লিঙ্কগুলো ঠিক থাকে। ওকে, চলো আমরা এটা দেখি। হ্যাঁ, এই যে ডিফল্ট এই স্ক্রিনগুলোতে যখন আমরা থাকবো না তখন এটা পাবে। যেমন হচ্ছে এখানে দেখেন, আমরা যদি একটু মিডিয়া করে চালাই, এখানে দিলাম আমি 1200, এখন ডিফল্টটা পাচ্ছে, হ্যাঁ। এবার আমরা 1200 নিচে আসি, লাইক 1200 993-তে আসলাম, এখন নাকি ডিফল্টটা পাচ্ছে, 92-তে আসেন রোজ পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আপনারা এখানে আমাদের ইয়া ছিল কত, 769 পর্যন্ত না, এখানে হচ্ছে আমরা 71 আপাতত দিই, এখন কি রোজ পাচ্ছে, রেড রোজ পাচ্ছে, নিচে আসেন একটু, রেড রোজ পাচ্ছে, এখন কি ব্ল্যাক রোজ পাচ্ছে, আলাদা স্ক্রিন। আমরা এতদিন হচ্ছে মিডিয়া কোড লিখছি কোথায়, সিএসএস এ, এখন HTML এ আমরা মিডিয়া কোড লিখে বলতেছি অ্যাট্রিবিউটের মধ্যে। এবার এখানে হচ্ছে 500 কত 77 আসে আমি, এখন কি রেড ব্ল্যাক রোজ, নিচে আসেন রেড রোজ। ভালো আমার জিনিসটা। তাহলে এই যে এখানে যে একটা প্রবলেমের কথা আপনাদেরকে বুঝালাম, এরকম যদি কোনো প্রবলেম আপনারা পান তাহলে এইভাবে আলাদা আলাদা ইউজ করে দিবেন, কোনো প্রবলেম নাই, সব ডিভাইসে ইমেজটাকে সুন্দর করে আসবে। ক্লিয়ার? তাহলে যদি আপনার এরকম মনে হতে পারে না যে হচ্ছে এখানে আমি এখন তো আলাদা আলাদা স্ক্রিনে আলাদা আলাদা ইমেজ ইউজ করলাম, তাহলে আমি সেম ইমেজ কিভাবে ইউজ করব, আলাদা আলাদা স্ক্রিনে সেম ইমেজ কিভাবে ইউজ করব, তাহলে আমার অ্যান্সার কি হবে, সবগুলাই কি সেম ইমেজ হবে। মনে করেন যে হচ্ছে সেম নাম হওয়ার তো একই ইমেজ পেয়ে যাচ্ছে, নাম সেম হবে না কিন্তু ইমেজটা সেম হবে, হ্যাঁ। নাম সেম হবে না আর কি, নাম যদি আমি সবগুলোতে রেড রোজ হয় তাহলে তো সবগুলো রেড রোজই পাবে। আবার এক নামতে আবার 4টা ব্যক্তির নাম রাখা যাবে না, বা 4টা ইমেজের নাম রাখা যাবে না, বা 4টা ফাইলের নাম রাখা যাবে না। মনে করো সবগুলো সেম হতে পারে, কেমন হতে পারে জিনিসটা, রেড রোজ এভাবে হতে পারে, বা এভাবে আমরা মিনিংফুল করা যায় এইভাবে, রেড রোজ মনে করেন SM, রাইট, হ্যাঁ শর্তটা ঠিক আছে। রেড রোজ মনে করেন দিলেন কি MD, হ্যাঁ। তারপর দিলাম রেড রোজ LG, তাহলে আপনি বুঝতেছেন যে কোনটা কোন স্ক্রিনের জন্য যাচ্ছে, এটা খুব মিনিংফুল হয়ে গেল। তাহলে এটা হলো ডিফল্ট, তাহলে ডিফল্ট থাকলো, আর আলাদা আলাদা স্ক্রিন এগুলো দিয়ে দিলাম। যদি আমরা একটু করি আবার এটা একটু মডিফাই যদি করি একটু, যদি তাহলে কীভাবে করতে পারি, ডিফল্ট হচ্ছে এটা, তাহলে এখান থেকে ডিফল্টটা দিয়ে দিলাম, শেষ, ডট JPG। হ্যাঁ, এরপর হচ্ছে এই স্ক্রিন, এটা হচ্ছে কি SM স্ক্রিনে বা SM এর নিচে যেটা আছে এটা, তাহলে রেড রোজ SM, তারপরে গেলো কি রেড রোজ মনে করেন হচ্ছে যে MD, হ্যাঁ সরি রেড রোজ MD, তারপর দিয়েছিলাম কি রেড রোজ LG, হ্যাঁ। এভাবে আমরা করতে পারি। ক্লিয়ার বিষয়টা? LG-র সাথে কি আছে, JPG আছে, JPEG আছে SM এর সাথে, না SM এর সাথে JPEG, নামগুলো একটা দেখি আমরা। LG হচ্ছে JPG, হ্যাঁ LG হচ্ছে JPG, ওকে। তারপর MD হচ্ছে PNG, MD হচ্ছে PNG, তারপর হচ্ছে যে লাস্টে JPG, পরেরটা JPG, এগুলো ঠিক আছে, হ্যাঁ। তাহলে ক্লিয়ার করো না, তাহলে নামগুলো সেম হলে আর যে ব্রেকফাস্টগুলো ইমেজের সাথে বললেন তাহলে বুঝতে সুবিধা। তাহলে কি করবেন, আবার রিপিট করে দিচ্ছি, সেন্টেন্সটা বুঝে রাখেন, সেন্টেন্সটা বুঝে রাখেন। পিকচারটা কাটবে, পিকচার ট্যাগের মধ্যে কি ডিফল্ট ইমেজ, তারপরে ব্রেক পয়েন্ট বা কয়টা ব্রেক পয়েন্টে যদি আপনি ইমেজ ইউজ করবেন সেটা ডিসাইড করবেন, অতগুলা কি লিখবেন, সোর্স লিখবেন। ওকে, যদি 2টা ব্রেক পয়েন্ট চান তাহলে 2টা সোর্স, একটা ব্রেক পয়েন্ট চাইলে একটা সোর্স, 5টা ব্রেক পয়েন্ট চাইলে 5টা সোর্স, 5টা মিডিয়া কোয়েরি, 5টা আলাদা আলাদা কি ইমেজ, শেষ।
না আরো আছে উপরের দিকে। এবার হচ্ছে দেখেন এগুলোর মধ্যে যদি আপনি ক্লাস ইউজ করতে চান কিভাবে ইউজ করবেন, এগুলোর মধ্যে ক্লাস ইউজ করতে চাইলে কিভাবে ইউজ করবেন? এই যে যদি আমি এই ক্লাসটা ইউজ করতে চাই এগুলোর মধ্যে, এখানে দিয়ে দেন না, এত বয়ের কি আছে, ক্লাস এমএস ফ্লুইড, বয়ের তো কিছু নাই, কেউ মারবো আমাদের কেউ, শেষ। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে একটা ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে বাকি কথা। ওকে রেডি? হ্যাঁ আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে এই সবগুলোর মধ্যে ক্লাস ইমেজ ফ্লুইড ইউজ করছিলাম আর কি। হ্যাঁ, এটা এই জন্য দেখাচ্ছিলাম যে আমরা চাইলে এগুলোর মধ্যে ক্লাস ইউজ করতে পারবো, বাট ইমেজ ফ্লুইডের যে কাজটা ইমেজ রেসপন্সিভ করা সেগুলো এগুলোর মধ্যে না দিলেও হবে। যে মেন যেটা আছে ডিফল্ট যেটা, সেটার মধ্যে ইমেজ ফ্লুইড ইউজ করলে হবে, এগুলোর মধ্যে লাগবে না আর কি। বাট আমরা চাইলে এগুলোর মধ্যে সিলেক্ট ইউজ করতে পারবো আলাদা আলাদা করে, সেটা আমরা জাস্ট এভাবে কি ক্লাস ইউজ করে কল করে দিলে হয়ে যাবে সিলেক্টর কল করা। আর এটা অনেকটা হচ্ছে আইফ্রেমের মতো করে কাজ করে। আইফ্রেমের যেভাবে হচ্ছে ফ্রেমের ইউআরএল এর মধ্যে ওখান থেকে ইউআরএল ওখানে কি থাকে, ওখানে তো এসআরসি, ওই এসআরসি এর মধ্যে যেভাবে হচ্ছে এসে বসতেছে লিঙ্কগুলো, এখানে একই কাজ হয় আর কি। এগুলো সবগুলো এসে এখানে কি বসতেছে বা রিপ্লেস হচ্ছে আর কি। ওকে, তো ওকে ফাইন, পিকচার ট্যাগটা আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আর আমার মনে হয় ঝামেলা হওয়ার কথা না পিকচার ট্যাগ নিয়ে, যে ডিভাইস দেন এটা ঠিক ওটার মতো কি এগুলো কাজ করবে, প্রবলেম নেই। ওকে, আমাদের হচ্ছে যে ইমেজ নিয়ে কথাবার্তা শেষ, ইমেজ নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এরপরে আসেন, এরপরে যেটা টপিক এটা হচ্ছে কি টেবিল। টেবিল তো আমরা অনেক করছি, টেবিল করতে করতে আপনারা আসলে বিরক্ত হয়ে গেছিলেন। হ্যাঁ, ওই টেবিলটা হচ্ছে যে এখন আমরা টেবিল কীভাবে রেসপন্সিভ করতে হয় আমরা কিন্তু জানি না। টেবিল কীভাবে রেসপন্সিভ করতে হয় কে কে জানেন না? হাত তুলুন তো, টেবিল কীভাবে রেসপন্সিভ করতে হয় আপনি জানেন না? আচ্ছা, ইমেজ কীভাবে রেসপন্সিভ করতাম? ডিসপ্লে ব্লক আর কি, ডিসপ্লে ব্লক মেন না, মেন কোনটা? উইড 100%। এখানে একই জিনিস। মনে করা হচ্ছে যে এই যে টেবিল যেটা, হ্যাঁ টেবিলটা হচ্ছে এটা হলো টেবিল, নর্মাল টেবিল মনে করেন এটা। হ্যাঁ, কিন্তু এটা নর্মাল রেসপন্সিভ হয় না। রেসপন্সিভ হয় না বলতে কি, আমি যদি ছোট করি সে একটা হচ্ছে নিচে দিয়ে ওই যে স্কেল বল ধরে রাখে, এটা মেন ওয়েবসাইটের স্কেল বল হিসেবে ধরে রাখে। আমরা এটা ছোট করি, এটা দেখতে পাই কিনা কে জানে? আছে এখানে একটা স্কেল বল একটা আছে এখানে, আরো ছোট করি, আর যাচ্ছে না এটা। ওকে ফাইন, তাহলে আমরা এটা বানাইলে আমরা প্রবলেম দেখতে পারবো আর কি। বুটস্ট্র্যাপের প্রথমত কাজ হচ্ছে কি সব এলিমেন্টকে সে রেসপন্সিভ করতেছে, পরের কাজ হচ্ছে সে ডিজাইন দিচ্ছে যেখানে যারা যা দরকার। মনে করেন আমরা একটা টেবিল নিই, সুন্দর একটা ছোটোখাটো ভালো বড় টেবিল একটা দরকার, একটা ভালো একটা টেবিল বানাই নিই আমরা, অথবা আর কে টেবিল দিবে আমাদের, যাক এখানে টেবিল দিই, সময় লাগে না টেবিল বানাইতে? তাহলে কি করা? না সময় লাগবে টেবিল বানাতে। টেবিল W3 স্কুলসে যাই, দেখি কোনো টেবিল আছে কিনা, কারণ টেবিলের নমুনা আপনারা দেখেন কাজ করতে হবে না, দেখেন অনেক কাজ করছেন, একটা দেখেন। একটা টেবিল এখানে ওরা দিচ্ছে, আমরা একটা নেই টেবিলটা। এই হচ্ছে টেবিল। হ্যাঁ, টেবিল তো চিনি সবাই আমরা। ওকে ফাইন, গ্রেট। টেবিল চিনলে একটা দিয়ে খেয়াল করেন, বর্ডার 1 দিলে কি হয়তো জানি। ওকে, টিয়ার বহুত টিয়ার আছে এখানে। হ্যাঁ, আরও এরকম কিছু টিয়ার দিই না, টিয়ার দিলে টিএস বাড়াইতে হবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 নাকি 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হচ্ছে। ওকে ফাইন, তাহলে এখানে একবার 1 2 9 হলো, আরটা বাড়াইলে হচ্ছে 1 2, আরটা বাড়াইলে হচ্ছে। একটা বড় টেবিল নিলাম। হ্যাঁ, আমরা তো একটু লাইভে যাই, লাইভ কই? ওকে, এটা দেখেন, এটা একটা টেবিল কিন্তু নাকি মনে হয় না? আচ্ছা, এটার আরেকটু মনে হওয়ার জন্য ভিতরে কি দেওয়া যায়? এই দেখেন, এটা বুটস্ট্র্যাপের কারণে ভিতরে টেবিলটা আসতেছে না, ভিতরে ওই যে বর্ডারগুলো আসতেছে না আর কি।
উইথ 100%। বিজি ওয়ার্নিং যেটা ওটা তো বুটস্ট্র্যাপে না নর্মালি টেবিলের মধ্যে আমরা যখন বর্ডার ওয়ান দিই ভিতরে এগুলোর মধ্যে বর্ডার আসে না, হ্যাঁ কিন্তু এখন আসতেছে না, এটা বুটস্ট্র্যাপের কারণে আটকাচ্ছে। যাক সেটা বিষয় না, সেটা বিষয় না, একটু যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখেন ভালো করে। এগুলো সব একটা একটা কোথাও একটা ঢুকে গেছে না একদম। আচ্ছা যাক, ছোট করে একটু ছোট হলে দেখেন আমার ফুল ওয়েবসাইটে একটা স্ক্রল চলে আসছে। হ্যাঁ দেখেন আমার এই কন্টেন্টের জন্য স্ক্রল দরকার নাই, এটা ফিট এখানে, তাও এটাও পাচ্ছে স্ক্রল বারটা। হ্যাঁ কি এটা মূল কার সমস্যা হচ্ছে, কে করতেছে, টেবিলটার সমস্যা করতেছে। তো এখন টেবিল রেসপন্সিভ করার উপায় কি? টেবিল রেসপন্সিভ করার উপায় হচ্ছে টেবিলটারে আলাদা করে একটা উইথ টুইট দিয়ে দেওয়া, স্কোপাল রাখলে ও ওরটা নিবে শুধুমাত্র। হ্যাঁ আর আমার মেন ওয়েবসাইটে স্কোপাল আসবে না। আচ্ছা হ্যাঁ এটাই, আমরা যদি টেবিলে যেটা আসে টেবিল যদি আমরা যে এই ধরনের আমার যে স্ট্রাকচার দিয়েছিলাম আমরা যখন ফ্ল্যাক্স দিয়ে করতেছিলাম সাথে মিডিয়া কোয়েরি, যেটা হচ্ছিল যে একটা স্ট্রাকচার পাশাপাশি থাকলে ছোট স্ক্রিনে সেই স্ট্রাকচারটা কি হচ্ছে নিচে যে চলে আসতেছে, রো ওয়াইজ থাকে স্ট্রাকচার, কলাম ওয়াইজ চলে আসে। কিন্তু একটা টেবিল যদি আপনি রো ওয়াইজ থেকে কলাম ওয়াইজ নিয়ে আসেন ভেঙে, তাহলে টেবিলের ডাটা কি আপনি ম্যানেজ করতে পারবেন? কি মনে হয়? বলেন যে এটাই একটা পার্সোনাল ডাটা, এটা পাশাপাশি আসে আপনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তবে যদি এটা যদি এরকম হয় যে কিছুটা পাশাপাশি আসলো এরপরে কিছুটা নিচে নিচে আসলো, এখন কোন পার্সোনাল ডাটা কোনটা এটা আপনি মিলানো খুব ঝামেলা হয়ে যাবে। এই জন্য টেবিলটা কখনো ভাঙে না, টেবিল যত বড়ই হোক এটা কি রো ওয়াইজ বা পাশাপাশি থাকে। আর যদি রো ওয়াইজ বা পাশাপাশি থাকে তাহলে এটা রেসপন্সিভ করবো কিভাবে, উপায় কি? হ্যাঁ উপায় হচ্ছে যে এই টেবিলটারে ধরেই উপর নিচে একটা ডিপ দিয়ে দিবেন, উপর নিচে কি করবেন একটা ডিপ দিয়ে দিবেন। হ্যাঁ এটা কই গেল ডিপ, ডিপ এই, হ্যাঁ এটা আমরা আগেও দেখছিলাম আপনারা ভুলে গেছেন। এবার এটার মধ্যে হচ্ছে বলবেন কি কি বলবেন, শিওর 100% দিলে আসবে? আচ্ছা ঠিক আছে দিয়ে দেখি, এটা ঝামেলা করতেছে আমাদের সাথে না। কিছু কি মিস হচ্ছে আমাদের? এই তো ওইটা 100%, তাহলে এটা দিলে আমি বলতেছি কি এটা হয়ে যাবে, দেখি কিছু হয় কিনা। কিছু হচ্ছে? হচ্ছে না, ঝামেলা একই অবস্থা। হ্যাঁ আচ্ছা আবার হচ্ছে সাকবে বলতেছে কি ডিসপ্লে ওভারফ্লো নাকি, এভাবে লিখি ওভারফ্লোর পরে যে ইয়া দিতে হবে না, কোন অ্যাক্সেসে দিতে হবে এটা, নাকি এভাবে লিখি ওভারফ্লো অটো, ভুলে গেলে হবে না। এবার ভিতরে আবার এখানে সুপার আছে আর, এবার দেখেন কোথায় আসলো, ওটার জন্য হয়ে গেছে। ওকে তাহলে এটা হচ্ছে টেবিলের কি রেসপন্সিভ করার সিস্টেম। এবার এই সিস্টেমটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে করবো এটা আমরা একটু দেখি। বুটস্ট্র্যাপ দিয়ে এটাতে করলাম কি সিএসএস দিয়ে, আর আমরা বুটস্ট্র্যাপে সিএসএস দিয়ে কীভাবে করবো সেটা একটু দেখি চলেন। টেবিলটা খুঁজেন, পাবেন কোথাও একটা, নিচের দিকে আসতে থাকেন, নিচের দিকে উপর দিয়ে কোথাও না কোথাও একটা পাবেন টেবিল, টেবিল 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 স্ট্রাইপ, টেবিল ডার্ট, টেবিল সাকসেস, টেবিল হোভার, টেবিল অ্যাক্টিভ, টেবিল বর্ডারলেস, টেবিল অ্যাসেম, টেবিল ডার্ক। এই যে দেখেন টেবিল রেসপন্সিভ, টেবিল এটা দিলেই ওই যে কাজটা হচ্ছিল ওই কাজটা হবে। দেন আমরা এখান থেকে কি এই যেটা আমরা দিলাম না এটারে একটু অফ করে দিলাম, এটারে কি অফ করে দিচ্ছি, এটারে উঠে দিচ্ছি। আবার একটা আবার চেহারাটা যে দেখি চলেন বড় করে, যে আবার কি মেন ওয়েবসাইট স্কুল চলে আসছে। এবার জাস্ট এখানে বলে দিবে সিস্টেম একই, টেবিলের উপরে কি করবো একটা ডিপ নিব বা একটা স্ট্রাকচার নিব, ওটার মধ্যে বলে দিব কি ক্লাস টেবিল রেসপন্সিভ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টেবিলটা আমাদের অনেক সময় ইউজ হয়, এটা রেসপন্সিভ করতে হবে, এটা শিখতে হবে জানতে হবে। দেখেন এবার কি একটা স্কুল চলে আসছে সুন্দর। স্যার আমরা যদি চাই তাহলে বুটস্ট্র্যাপ হ্যাঁ টেবিলের মধ্যে করতে পারবো, ওভারফ্লো দিয়ে করতে ওই কাজটাই ওরা এই ক্লাসের মধ্যে লিখে রাখছে। ক্লাসের মধ্যে লিখে রাখছে। জি টেবিল কন্টেন্টগুলো এই যে ও আচ্ছা আচ্ছা এবার হচ্ছে টেবিলটারে মানুষ করি, টেবিলটা তো আসলো, এটার মধ্যে কিছু কোনো সৌন্দর্য আসতেছে না কিন্তু। হ্যাঁ এবার আমরা টেবিলের মধ্যে উইট ফেলে দিলাম নাই, আবার একটা একটা করে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এনে ইউজ করে টেবিলে একটা একটা ট্যাগ। এবার আমি এখানে লিখতেছি ক্লাস টেবিল,
টেবিল আছে, আবার লিখলাম ক্লাস টেবিল। এবার দেখেন এটা অটোমেটিক্যালি একটু কি সুন্দর হয়ে গেছে না? আচ্ছা, এরপর লিখেন টেবিল বর্ডার। কিছু হয়েছে? এটা আগে হয়েছিল। আচ্ছা, আমরা একটু তাহলে কিছু যাবো W3 ইয়াতে যাই, এখানে আসি কি করছে ওটা একটু দেখি। আসেন প্রথমে বলছে কি টেবিল থাকলেও টেবিলের সাথে ইউজ করো কি টেবিল অ্যাজ এ ক্লাস। হ্যাঁ, এরপর এখানে কল তল আছে, এগুলো বোঝার দরকার নেই। এগুলো হচ্ছে বলতেছে কি মনে করেন এই যে রো, প্রথমটা কি রোর মধ্যে এগুলো কি টিএস গুলো আমরা ইউজ করতেছি কি কলাম হিসেবে না, হেডিং হিসেবে না, বাট এগুলো যখন নিচে নিতে আসে এগুলো কি হিসাবে আসে? কলাম হিসাবে। হ্যাঁ, যেমন হচ্ছে যে এখানে এটা হচ্ছে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম না, জাস্ট বোঝাচ্ছে এটা একটা কলাম, এই জন্য লিখছি কি স্কোপ কল। হ্যাঁ, স্কোপ কল সবগুলো স্কোপ কল। আবার যখন পাশাপাশি হয় এগুলো কি রো না? হ্যাঁ, এই জন্য বোঝাচ্ছে কি সবগুলোর প্রথমটাতে যে বোঝাচ্ছে স্কোপ রো। এটা দেওয়াটা কি মেন্টরে কিছু না। আবার এখানে আসি ওই যে কন্টেক্সচুয়াল ক্লাস, টেবিল প্রাইমারি, টেবিল সেকেন্ডারি, সাকসেস, রেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, ডার্ক, এটা যা আছে এগুলো চাইলে আমরা কি টেবিলের মধ্যে ইউজ করতে পারি সরাসরি, চাইলে টিআর এর মধ্যে ইউজ করতে পারি, চাইলে কি টিডি বা টিএচ এর মধ্যে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। চাইলে আপনারা টি হেড টি ফুট এগুলোর মধ্যে ইউজ করতে পারেন। ওকে, এগুলোর কাজ হচ্ছে কি কালার দেওয়া। আপনি যেটা মনে হচ্ছে নেন, নিয়ে টেবিলটা দেন, দেখবেন যে কি সুন্দর করে কালারটা নিয়ে আসছে। এই যে কালার চেঞ্জ হয়ে দেখতেছেন না, ব্যাকগ্রাউন্ড আর কি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তারপরে দেন ডেঞ্জার, এই যে হয়ে গেছে শেষ। ওকে, এখানে এক একটা কালার এক একটা শেড চেঞ্জ করছে, কিছু শেড চেঞ্জ আছে আর কি। এটা পুরোপুরি রেড না, রেডের একটা ভাব আছে একটা। ওকে, পিঙ্ক একটা ভাব আসছে আর কি। আচ্ছা, এরপরে আমরা গেলাম, এটা তো বুঝলাম আমরা, ক্লিয়ার? ওকে, আমরা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়ালি এগুলোর মধ্যে দিতে পারবো। এটা ছিল কি টেবিল ডেঞ্জার। এখানে আসেন ক্লাস টেবিল প্রাইমারি দেন, শুধু কি টিয়ারের জন্য না, দেখেন এটা প্রাইমারি হয়ে গেছে। ওকে, খুব সিম্পলি সুন্দর ডিজাইন হয়ে যাবে। জি জি, অপাসিটি, হ্যাঁ মানে কালারের শেডটা একটু এদিক সেদিক করে রাখছে আর কি। হ্যাঁ, আর আপনি যদি কোনো একটা টিএচ বা টিডির জন্য চান তাহলে সেটাও পসিবল। জাস্ট কি করবেন, টেবিল কি দেওয়া যায়, সেকেন্ডারি না, সেকেন্ডারি দিই আছে অলরেডি, তারপরে দিলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। মানে যেখানে দিবেন ওখানে কাজ করবে। এটার কাজ হচ্ছে কালার দেওয়া, যেখান থেকে ওখানে নেবে, নো প্রবলেম। এর নিচের দিকে আসি, টেবিল স্ট্রাইপড। এটা ভালো একটা জিনিস। দেখেন আমাদের যদি একটা বড় টেবিল হয়, দেখেন এগুলো সবগুলো ঘর দেখতে একই রকম। এখন মনে করেন যে এক একটা ঘর যদি একই রকম দেখতে হয়, তাহলে এটা পড়তেও সুবিধা, দেখতেও সুবিধা। হ্যাঁ, তাহলে এটা যদি কি করবেন, জাস্ট এই যে টেবিল আছে টেবিলের সাথে ইউজ করে দেবেন কি টেবিল স্ট্রাইপড। আর স্ট্রিপ বলেন স্ট্রিপ বলেন যেটা বলেন, বাট ইউজটা ঠিক মতো করতে হবে। আসেন এই দেখেন, দেখতে ভালো লাগতেছে না আগে থেকে? পুরো আপনাদের এখানে সাদা দেখায়। আচ্ছা, এটা হলো কালার ব্লাইন্ড আর কি এরা। হ্যাঁ, এরপর আসেন টেবিল ডার্ক। টেবিল ডার্ক দিলে ওই যেটা হচ্ছিল আমরা যেটা করে ফেললাম অলরেডি, সেটাই আমরা অলরেডি কি ডান করে ফেলছি। টেবিল সাকসেস, দেখেন কত সুন্দর একটা কালার, যদিও আপনারা হয়তো দেখতে পাবেন না কালারটা। দেখি কেরা কে কি দেখে, এটা মোটামুটি আসছে, সুন্দর একটা কালার দেখেন। হ্যাঁ, ওকে নাইস। এরপর একটু দেখেন, এবার মনে করেন যে এই যে এই ঘরের উপরে আমরা মাউস নিচ্ছি, এটা একটু যদি হোভার হয় তাহলে আরো ভালো লাগতো। জাস্ট সিম্পল লিখে দিবেন কি টেবিল হোভার, সব করে রাখছে। এই দেখেন আরো ভালো লাগতেছে, সুন্দর না জিনিসটা? হ্যাঁ, ওকে। এবার যদি আমার যেটা ভালো লাগে এটা করতে পারেন, চাইলে এই হোভারের একটা সিলেক্টর ধরে দিয়ে দিবেন কি পয়েন্টার কার্সার দিয়ে দিবেন, জিনিসটা আরো সুন্দর লাগবে তখন। এবার নিচের দিকে আসেন আর একটু, টেবিল অ্যাক্টিভ। কোন একটা টেবিল যদি আপনি অ্যাক্টিভ দেখাতে চান আলাদা করে, তাহলে দিয়ে দেবেন কি টেবিল অ্যাক্টিভ। সেটা হতে পারে টেবিলের মধ্যে, হতে পারে রো এর মধ্যে, হতে পারে কি টিডির মধ্যে বা টিএচ এর মধ্যে, যেখানে খুশি জাস্ট কি টেবিল অ্যাক্টিভ। মানে পুরো টেবিলটা একসাথে অ্যাক্টিভ দেখাতে লাভ নাই, অ্যাক্টিভ হবে স্পেসিফিক কোনো এরিয়া, হতে পারে টিডি, হতে পারে টিআর। আমরা যদি মনে করেন যে এখানে এসে কাররা বলে দিই ক্লাস টেবিল অ্যাক্টিভ, তাহলে এটার অ্যাক্টিভ দেখাবে। দিয়ে কোনো একটা ডিফারেন্স কোথাও কিছু দেখতে পান কিনা,
এই যে মারিয়া কি একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, আলাদা করে ফোকাস হচ্ছে মারিয়া। ওকে ফাইন। এরপরে আর কি আছে, এরপর হচ্ছে টেবিল বর্ডার। হ্যাঁ, আমরা বর্ডার দিছিলাম, সেটা হচ্ছে ইডিটা দিই নাই। হ্যাঁ, তো আমরা লিখলে একটু বুঝে শুনে লিখবো আর কি, ভুল করা যাবে না। স্পেলিং ভুল হলে তো আমরা জানি যে কি হয়। দেখেন মাঝখানে আগে বর্ডার ছিল না, কি বর্ডার চলে আসছে, রাইট? আমরা এটা আবার একটু দেখি, বর্ডার এখন নাই, নিচে নিচে আছে কিন্তু পাশাপাশি বক্স বক্স আকারে নাই। আর যদি এখানে এসে যদি বর্ডারটা দিয়ে দিই তাহলে হচ্ছে কি বক্স বক্স আকারে চলে আসবে, রাইট? হ্যাঁ, এরপর আপনার মনে করেন আপনার কোনো বর্ডারই আপনি চান না, কোনো বর্ডারই কি চান না, তাহলে কি করবেন? টেবিল বর্ডারলেস। তাহলে এবার হচ্ছে কি উপরে নিচে ডানে বামে কোথাও কোনো বর্ডার নাই। এখানে দুইটা আলাদা আলাদা মনে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের কালারগুলোর কারণে মনে হচ্ছে এরকম। এখানে টেবিল স্টেপটা বাদ দিয়ে দেন, তারপরে দেখেন আর আবার আরো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, মানে ভালোটা আবার খারাপ হচ্ছে আর কি। এই আবারও প্লেন হয়ে গেল আগের মতো, ক্লিয়ার? আর মনে টেবিল বর্ডার দিলেন, বর্ডারটা কালার করলে ভালো লাগে না, আরো কালার দিলেন, কালার বর্ডারটা কি কালার হলেও ভালো লাগবে, জিনিসটা খারাপ না। দেখেন কেমন করছে এরা, আমরা তো একটু খুঁজি কোথায় আছে এটা। টেবিল পর এই যে বর্ডার প্রাইমারি, আমরা এগুলো গতকালকে দেখছিলাম। হ্যাঁ, এখানে আসেন দিয়ে হচ্ছে যে কোথাও আমরা চাইলে কি টি এর মধ্যে দিতে পারবো, টিএচ এর মধ্যে দিতে পারবো, চাইলে আমরা টি হেড টি ফুটের মধ্যেও দিতে পারবো। হ্যাঁ, জাস্ট টিএচ কি টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস রেঞ্জার এগুলো দেন, দেখবেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, দেখা যায় না? দেখেন সুন্দর একটা কি ডিজাইন হয়ে গেছে, সিম্পল, ক্লিয়ার? রেসপন্সিভ হয়ে গেল, ডিজাইন হয়ে গেল, এর মাঝে আমাদের কি টেবিলের কাজও শেষ হয়ে গেল, শেষ। আর কি লাগবে টেবিলের? আর কিছু লাগবে দেখেন, না নেস্টিং মেস্টিং আপনারা করতে পারেন। এরপরে বলছে কি দেখেন, আমরা একটু যাই নিচে আসলাম। হ্যাঁ, টেবিল রেসপন্সিভ এক্সেল, রেসপন্সিভ কি ডাবল এক্সেল, এলজি, এমডি, হ্যাঁ, এসএম রেসপন্সিভ। এটা দিলে কি হবে, সব ডিভাইসের জন্য কি রেসপন্সিভ। এটা দিলে এসএম আসলে রেসপন্সিভ হবে। আমরা বুঝি ব্রেক পয়েন্টে আসলে কি রেসপন্সিভ হবে, কিন্তু অন্য স্ক্রিনগুলোতে রেসপন্সিভ হবে না। বাংলাও যা মশা হলো গেল, শেষ। তবে ভালো হচ্ছে কোনটা, সেভ পজিশনে থাকা। এরকম আপনারা অনেক জায়গায় এরকম ব্রেক পয়েন্টে দেখবেন, এরকম ব্রেক পয়েন্ট দেখলে যেটা সেভ ওইটা ইউজ করবেন, এত একশোটা ইউজ করার দরকার নেই। এরপরে আসেন, কাজ করার সময় আমরা সর্বোচ্চ ব্রেক পয়েন্টে ধরে কাজ করবো না, মানে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামবো। হ্যাঁ, তো আমি একটু উল্টা করি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না। এখানে কি করছে দেখেন, ক্যাপশন টপ দিছে, তাহলে কি হবে, ওই যে উপর দিয়ে একটা ক্যাপশন দিয়ে দিছে, দেখেন এটা টেবিলের ভিতরে কিন্তু নিয়ে যাচ্ছে বাইরে। আচ্ছা, আমরা নর্মালি ক্যাপশন দিলে একটু কই যায়, নর্মালি ক্যাপশনটা কই যায়, এটা তো উপরে যাওয়ার কথা, পুরোটা দেখাচ্ছি, ওই যে নিচে আসতেছে। হ্যাঁ? আচ্ছা, ক্যাপশনটা নিচে আসে, তাহলে এটার বুটস্ট্র্যাপ বলতেছে কি ক্যাপশন টপ দাও, তাহলে উপরে চলে যাবে, এটা ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটার যদি সেন্টার আনতেন কি করবেন, সেন্টার আনতে চাইলে এই যে এখানে দিয়ে দেন ক্লাস টেক্সট সেন্টার, এরপরে দিয়ে দেন H1, বড় হয়ে গেল। এরপরে আর কি কি দেওয়া যায়, টেক্সট ডার্ক, শুধু না? ওকে ফাইন, শেষ। হ্যাঁ, অনেক কিছু করা যাবে, কিছু সিএসএস দেওয়া লাগবে না, এখানে শেষ। এরপর একটু উপরের দিকে যাই, টেবিল এসএম। হ্যাঁ, তারপরে কি আছে, খালি টেবিল আছে, এগুলোর মধ্যে পার্থক্য কি আসলে? একটু ওই যে টেবিলটা হাইট একটু ইয়া হয়ে যাবে আর কি, মানে উইডের দিক দিয়ে একটু রিল্যাক্স করবো এটারে। আমরা একটু ইউজ করে দেখি। হ্যাঁ, টেবিল এসএম, আগে টেবিলের চেহারা দেখে আসে, আমাদের টাকা এরকম আছে। টেবিল এসএম ইউজ করে তাহলে কোনো চেঞ্জ আসে কিনা। এটা যে হচ্ছে বাড়তি বাড়তি জায়গা জায়গা নিছিল না, ওগুলো আর নাই। এটা আমাদের অনেক সময় দরকার হয়, যেটা টাওয়ার টেবিল বানাচ্ছি, এত জমিদারি আসলে থাকা তো দরকার নেই। হ্যাঁ, ছোটখাটো করে নিল, ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, টেবিলও ছোট হয়ে গেছে, আরো সুন্দর। ডাটা টেবিলটা এইভাবে সুন্দর আসলে। ওকে, আচ্ছা, এরপর উপরের দিকে আসে, টেবিল ডার্ক, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, আর কিছু নাই, শেষ। কই
আরো নিচে। আচ্ছা ওই স্যাস ওরা কোড দেখাইছে, আপনি যে কাস্টম করতে চান তাহলে ওটা ধরে ওদেরটা ডেভেলপ করতে চাইলে করতে পারেন কাজগুলো এইভাবে, আমাদের ওদেরটা ডেভেলপ করার দরকার নেই। টেবিলের আর তেমন কিছু নাই। আচ্ছা এখানে একটা দেখেন অ্যালাইন মিডল, অ্যালাইন বটম, অ্যালাইন টপ, এটা দিয়ে কি হয় আমরা তো জানি অলরেডি এগুলো। আমরা টেবিলে অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম না, খেয়াল আছে? টেবিলে অ্যালাইন নামে অ্যাট্রিবিউট ইউজ করলাম, অ্যালাইন যখন টপ দিতাম এটা টপে যেত কন্টেন্টগুলো, মিডল দিলে মিডলে থাকতো, আর বটম দিলে বটমে যেত। নর্মালি এগুলো থাকে হচ্ছে কি টপে থাকে নর্মালি এগুলো, আমরা একটু একটু দেখেন। হ্যাঁ এটা এবার আমরা চাইলে এই যে অ্যালাইন মিডল, অ্যালাইন টপ, অ্যালাইন বটম, হ্যাঁ এগুলো চাইলে কি টেবিলের মধ্যে ইউজ করতে পারবো, চাইলে টিডির মধ্যে, চাইলে টিএচ এর মধ্যে, সব জায়গায় বা টিআর এর মধ্যে ইউজ করা পসিবল, নো প্রবলেম। জাস্ট আমি যদি এখানে ইউজ করে দিই অ্যালাইন মিডল, তাহলে সবগুলা টেক্সট কি মাঝখানে চলে আসবে, এই যে বুঝা যায় যে মাঝখানে আসছে। আচ্ছা এবার যদি আমরা এটা যদি ইয়া করে দিই, রিমুভ করে দিই, তাহলে দেখেন আবার কি ডিফল্ট টপ থেকে আসতেছে। হ্যাঁ আর আমি যেখানে বলে দিই কি বটম, বটম দিস না এন্ড দিছে ওরা, বটম, হ্যাঁ টপ বটম, তাহলে দেখেন যে বটম থেকে চলে আসছে। হ্যাঁ রাইট, না থাক জার্মানের উপরে রাখেন না, ওরা বোম মারে দিবে আবার। শেষ। ওকে এই হচ্ছে টেবিলের হচ্ছে কথাবার্তা। আর টেবিলের কন্টেন্ট সব কন্টেন্ট মাঝখানে বা ডানে বামে নিতে চাইলে কি করবেন? টেক্সট অ্যালাইন, শেষ। আমরা একটু নেই এখানে জাস্ট বলে দেন কি টেক্সট সেন্টার, কোথায় টেবিলের মধ্যে, সব সেন্টারে চলে আসছে। এখানে বলে দেন কি মিডল, সুন্দর একটা সেটআপ। ওকে ক্লিয়ার? এরপরে দেখেন ফিগার আছে, হ্যাঁ ফিগার কাজ কিন্তু কালকে আমরা করে ফেলছি অলরেডি। কোথায় করছিলাম কালকে বলেন তো? রিসিভার কমান্ড মনে আছে, ব্লক কোড মনে নাই, কারবারটা দেখেন। দেখেন আমরা বলছিলাম যে যদি এমন কোনো কন্টেন্ট থাকে তাদের একটা ক্যাপশন থাকবে, সেটা যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, অডিও ভিডিও হতে পারে, যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে। সে কন্টেন্টের যদি কোনো ক্যাপশন থাকে তাহলে আমরা কীভাবে ইউজ করবো? ফিগার ইউজ করব। ফিগারের ভিতরে ডিরেক্ট কি কন্টেন্ট বসে যাবে, তারপরে আরেকটা ডিপ নিব, স্ট্রাকচার নিব, সেটা হবে কি ফিগার ক্যাপশন বা ফিক ক্যাপশন হিসাবে। হ্যাঁ আবার ওরা বলতেছে কীভাবে দেখেন, ফিগারের জন্য কি ক্লাস দিছে কি ফিগার, ফিক ক্যাপশন, ফিক ক্যাপশনের জন্য ক্লাস দিছে ফিক ক্যাপশন, একটু ঘুরে নিয়েছে, ফিগার ক্যাপশন পুরোটা লিখছে আর কি। কয়েকদিন পরে দেখবেন এটা শর্ট করে দিচ্ছে আবার। যাক আবার এটার ভিতরে দেখেন আবার কি ইমেজ বা কন্টেন্ট, আর এখানে হচ্ছে যে লিখে থেকে জামা আছে লিখে নেই। পারবেন না এটা করতে? সিম্পল। এখানে দেখেন ওই যে ইমেজ লুট করছিলাম না, ওইটার সাথে আবার একটা নিয়ে আছে কি ইমেজ, ফিগার ইমেজ, এই রাউন্ডেড, এগুলো একই রকম কাজ করবে। হ্যাঁ এরপরে দেখেন একটু কি করছে টেক্সট এন্ড, এখানে কি হচ্ছে তাইলে ক্যাপশনটা ডানে যাচ্ছে, স্টার তো নরমালি থাকে, আর সেন্টার যদি দিত টেক্সট সেন্টার তাহলে কি হতো ক্যাপশনটা মাঝে বসতো, রাইট? আর যদি এই পুরা স্ট্রাকচারটাকে, এটা যদি আমার স্ক্রিন হয়, এই পুরো স্ট্রাকচারটাকে আমি যদি মাঝখানে নিতে চাইতাম কি লাগতো? বুঝেন নাই? এটা যদি আমার স্ক্রিন হয়, এই যে স্ট্রাকচারটা আমার আছে, ব্লকটা আছে, এই ব্লকটা আমি স্ক্রিনের মাঝখানে নিব, তাহলে কি লাগবে? কোথায় লিখবো টেক্সট সেন্টার? কোথায় লিখবো? ফিগারে। জাস্ট এখানে যদি আমি লিখে দিই টেক্সট সেন্টার, তাহলে সবটাকে মাঝে চলে আসবে। টেকনিক অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ আর যদি স্পেসিফিক যদি চাই যে এটারে সরাবো, তাহলে কি ওখানে যে টেক্সট সেন্টার, টেক্সট স্ট্যান্ড এটা দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? পারবে না সবাই? তাহলে এটা আর আমি করলাম না, শেষ। তাহলে কন্টেন্টের কাহিনী শেষ, যা কন্টেন্ট আছে শেষ। এবার ফর্মে আসি। ফর্মটা ভালো করে বোঝার ব্যাপার আছে এখানে। হ্যাঁ ভালো করে বোঝার বলতে, আমরা যদি এই ফর্মটা যদি ভালো করে দেখে নিতে পারি, তাহলে আর ফর্ম নিয়ে আর কোনো ঝামেলা। ফর্মের যে ডিজাইন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফর্ম আছে, কোথাও দেখে যে ফর্মটা কি এরকম পাশাপাশি ফর্ম বসে। হ্যাঁ যে মনে করেন যে এটা হচ্ছে কি ফর্মের টাইটেল বা ক্যাপশন, এদিকে ফর্মের কি বক্সটা থাকে। আবার অনেক জায়গায় দেখি যে কি উপরে থাকে টাইটেল, নিচে থাকে কি ফর্মের বক্স। আবার অনেক জায়গায় দেখি যে টাইটেল না সরাসরি বক্স। এই যে অনেক ধরনের কি ফর্ম, এই সব ফর্মের এক্সাম্পল উইথ রেসপন্সিভ ফর্ম, সব এই ফর্মের মধ্যে দিয়ে রাখছে ওরা। ওকে কথা বুঝে আসতেছে? আর কথা কি মাথার বুদ্ধি দেয় নাকি? না কথা বুঝেন না কোনটা? আচ্ছা আমরা ফর্মের জন্য হচ্ছে তো আলাদা একটা নিয়ে নিই। হ্যাঁ
করছে কুলসুমাপুর উপর দিয়ে চলে যায়। আপনারা তো সাহস। এছাড়া নিয়ম আছে, নিয়ম ধরে। আমি ফ্রম নামে হচ্ছে যে একটা ফাইল নিচ্ছে ফ্রম ডট ওকে, এগুলো সব কেটে দিই আবার। শেষ। হ্যাঁ, শেষ। ফ্রমে আসি। হ্যাঁ, ফ্রমের ওভারভিউটা একটু দেখি। ফ্রমের ওভারভিউ, হ্যাঁ, এখানে সব শেষ হয়ে যাবে। দেখেন, একটু ম্যাপিং করার চেষ্টা করেন। আমরা ফ্রমের মধ্যে কয় ধরনের এলিমেন্ট পাইছিলাম, কয় ধরনের কম্পোনেন্ট পাইছিলাম, একটু চিন্তা করেন তো একটু। আচ্ছা, আমরা কয় ধরনের ফর্ম যখন করতেছিলাম কয় ধরনের কম্পোনেন্ট বা এলিমেন্ট পাইছিলাম, খেয়াল আছে আপনাদের? বলেন তো একটু। এক ধরনের কম্পোনেন্ট সরাসরি লিখতে পারি আমরা, তাই না? সেগুলোর মধ্যে কি কি আছে? টাইপ টেক্সট আছে, টাইপ ইমেল আছে, টাইপ নাম্বার আছে, টাইপ পাসওয়ার্ড আছে, টাইপ কি টেল আছে। এই ধরনের এগুলো তো আমরা লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি। হ্যাঁ, তো ওই ধরনের হচ্ছে যে খেয়াল করেন এখানে একবার এখানে শেষ হয়ে যাবে। ওই ধরনের ইনপুট ফিল্ডগুলোর জন্য, ওই ধরনের কম্পোনেন্টের জন্য, ওই ধরনের এলিমেন্টের জন্য যে আমরা ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে কি ফ্রম কন্ট্রোল। ফ্রম কন্ট্রোল দিলে দেখবেন যে সুন্দর হয়ে গেছে বক্সটা। যে একটা এক্সাম্পল দিই, মানে একদম খালি ফিল্ডে একটা এক্সাম্পল দেখেন। ইনপুট টাইপ, এটা তো নর্মাল জিনিস। হ্যাঁ, দিলাম টেক্সট। আপনার কিছু করতে পারেন, দেখেন যখন করতে হবে তখন করেন না। এদিকে দেখেন, টাইপ ইউর নেম। হ্যাঁ, কি হলো এটা? এটা কি নর্মাল জিনিস, আমরা জানি। এটা তো একটা দেখি চেহারাটা এটা একটু কেমন আসে। লঞ্চ করলাম, আসবে এখানে। হ্যাঁ, তো ফর্ম দিলে চলে আসা নর্মাল বক্স। হ্যাঁ, বললাম কি এই ধরনের যেগুলোতে সরাসরি লেখা যায় এগুলাতে বা এই ধরনের টাইপটাতে আমরা ক্লাস ইউজ করবো কি ফ্রম কন্ট্রোল। একটু জাস্ট ইউজ করেন কি ক্লাস শেষ। তাহলে দেখেন ম্যাজিক, বক্স সুন্দর বক্স হয়ে গেছে। আর যদি মনে হয় যে এটা মানে কিরম কিরম মনে হচ্ছে তাহলে একটু উইথ দিয়ে ওরা আগে দিয়ে। হ্যাঁ, ডিপ ডট উইথ 50, তারপর একটা পেডিং দেন, ভিতরে একটা পেডিং টেডিং থাকতে ভালো লাগবে। পেডিং 5, তাহলে এটা একটা ভিতরে নিয়ে দেন। হ্যাঁ, এবার দেখেন যদিও বুঝতেছি না এরিয়া কতটুকু। দেখা যায়, এবার বোঝা যায় এটা সুন্দর হয়েছে কি হয় নাই। আচ্ছা, আবার নর্মাল আরেকটা করি। জি জি, স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা টু মাচ। এটা স্যার ইয়া দিয়ে দেন, বেজে এইটা যেন একটা ছিল, বেঞ্জার না আরেকটা ছিল সাকসেস। টমেটো নাই। ঠিক আছে। এটা কি কথা আপনাদের, এটা ওটা আপনার স্ক্রিনে তো এটা ভালো লাগতেছে। এই কারণে স্যার যাক, বাদ দেন বাদ দেন। হ্যাঁ, এবার দেখেন সব থাকলে আপনাদের দেন দুইটা দেখেন। এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে কি, এটা নর্মাল, এটা হচ্ছে কি উইথ বুটস্ট্র্যাপ। দেখ কত সুন্দর। আবার জিনিসটা যেটা হবে এটা আসলে রেসপন্সিভ। একে তো হচ্ছে যে সুন্দর দিচ্ছে, আবার হচ্ছে কি রেসপন্সিভনেস দিচ্ছে। আপনি ছোট বড় করেন স্ক্রিন অনুযায়ী এটা কি ছোট বড় হয়ে থাকবে। আমাদের কেন আগে এগুলো শিখে আগে না শিখাইলে তো এটা ধরলে কইতে দিতে কেমন হইতেছে। কারণ আমি জিগাইলে আমি বলতে আপনি দেখেন আপনি পারেন জিনিসটা। ওকে, জাস্ট কি করবেন আপনি কি ফ্রম কন্ট্রোল। হ্যাঁ, এতে সুন্দর হয়ে গেছে, শেষ। ইনপুট ট্যাব না দিলে আপনি এখানে লিখবেন কি হবে? আচ্ছা, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, একটা সময় ছিল আর কি যখন আমরা ইউজ করতাম বুটস্ট্র্যাপ 4 বা অন্য ভার্সনগুলা,
এদের সবগুলোর জন্য শুধুমাত্র কি ফর্ম কোড লিখে দিলে হয়ে যেত, সবগুলোর জন্য ফর্ম কোড লিখে দিলে হয়ে যেত। কিন্তু আর আস্তে আস্তে আমরা কি ডাইনামিক হচ্ছি, এখন আমরা আলাদা করে দিচ্ছি আর কি। এখন আর সবগুলোর জন্য ফর্ম কোড লিখলে হবে না। তাহলে প্রথম কথা কি বললাম, যে ধরনের ইনপুট টাইপ লিখালিখির মতো আছে সবগুলোতে কি যাবে, ফর্ম কন্ট্রোল, শেষ ইতিহাস এটার। এরপরে হচ্ছে যে ফর্ম কন্ট্রোল এটা ছাড়া একটা সিলেক্ট, সিলেক্টটা যদি আমরা একটা পাচ্ছিলাম তাই না, সেখানে হচ্ছে অনেকগুলো অপশন থাকবে, ড্রপডাউন হিসেবে আসবে, আমরা একটা কোনো একটাকে সিলেক্ট করতে পারবো, রাইট? হ্যাঁ, ওই একই জিনিস। এটা তুমি দিচ্ছে কি দেখেন, ফ্রম সিলেক্ট, আর বাদ বাকি সব জিনিস কি সেম। এটা কপি করেন, আনেন, এখানে রাখেন, এখান থেকে আমি জাস্ট এটা উঠে দিচ্ছি। হ্যাঁ, আর এই বুটস্ট্র্যাপের অনেক জায়গায় দেখবেন যে এরিয়া লেভেল এটা সেটা ও মুক্ত মুখ লিখে রাখছে, এটা জাস্ট বোঝাচ্ছে এটা কিসের কাজ, এটা জাস্ট ইউজারের জন্য। হ্যাঁ, এরিয়া লেভেল ডিফল্ট সিলেক্ট এক্সাম্পল, শেষ। আপনি যদি মনে করেন যে এখান দিয়ে কোন নাম্বার সিলেক্ট করে আপনি লিখে রাখতে পারেন কি, মনে করেন যে কি ফর নাম্বার সিস্টেম, তো জাস্ট বোঝাচ্ছে একটা টাইটেল, এটা আউটপুটে আসবে না, কিছু দেখা যাবে না, তো এটা থাকে না থাকে একই কথা, শেষ। হ্যাঁ, আমরা যদি একটু এখানে আসি, দেখেন সিম্পল, আগে যেরকম পাচ্ছিলাম কিন্তু ওইরকমই, জাস্ট এখানে লিখে দিন কি ক্লাস ফ্রম সিলেক্ট, তাহলে এটা সুন্দর মতো চলে আসবে। ড্রপডাউন তো আসবে একটা সুন্দর, মানে পুরো আপনার যতটুকু উঠতে ততটুকু নিয়ে আসবে, রেসিভ করে দিবে, ডিজাইন দিয়ে দিবে, শেষ, একদম প্রফেশনাল, রাইট? আর কি লাগে বলেন? এরপরে যাই হচ্ছে যে কি এগুলো খুলে রাখি, এগুলোতে আরেকটু কিছু কথাবার্তা আছে, বাট মেন ফ্যাক্টগুলো আমরা শেষ করি। এরপরে আছে কি লেখালেখি শেষ, সিলেক্ট করা শেষ, আর বাগের হলো শুধু একটা জিনিস, সেটা হচ্ছে কি চেকবক্স। আচ্ছা, চেকবক্স আর রেডিও। আমরা এখানে আরেকটা জিনিস একটা দেখি, একটা ইনপুট গেল, সিলেক্ট গেলো, ইনপুট গেলো, এখানে আরেকটা জিনিস নিয়ে আসে, সেটা হচ্ছে কি টেক্সট এরিয়া। আমি কিন্তু সব টাইপ দেখাচ্ছি না, টাইপ ধরে ধরে দেখানোর আর এখন ওই দিন নাই, ওই দিন শেষ নাকি আছে? হ্যাঁ, ওই দিন আপনারা এখন দেখবেন না, আপনারা জানেন যে টাইপ কি কি আছে, না তাহলে W3 স্কুলে যান, ওইখান থেকে দেখে আসেন, আমাদের ভিডিও আছে ওগুলো দেখে নেন, আর এরপরে না পারলে আর কিছু করার না। আমি ক্লাস দিলাম না, হ্যাঁ, জাস্ট হচ্ছে যে কি অ্যাড করলাম, একটা প্লেস হোল্ডার দিই, এরপরে দিলেন কি টাইপ ইউর ওপিনিয়ন, শেষ। হ্যাঁ, নর্মাল বক্স, জাস্ট এখানে লিখে দিন কি ফ্রম কি হলো এটা কন্ট্রোল, হ্যাঁ, শেষ। দেখ সুন্দর বক্স চলে আসছে, কিচ্ছু করতে হবে না আপনারা, ওরা করে রাখছে সব। আচ্ছা, এরপরে বাকি রইল কি চেক আর রেডিও। চেক বক্সের কাজ কিরকম আমরা জানি, অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আমি একটাও পারবো, একাধিক অপশন সিলেক্ট করতে পারবো। আর রেডিও হচ্ছে কি অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে আমি একটা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এইটা কীভাবে একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, এগুলো একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে বলতে সেট আপটা বুঝতে হবে একটু। নর্মালি চেক বক্স কীরকম হয়, নর্মালি চেক বক্স কীরকম হয় বলেন তো? ইনপুট টাইপ চেক বক্স, ওকে, নেম দিতে পারবো না, মনে করতে এটা একটা যদি আমরা অপশন দিতে চাই যে এটা কিসের চেক বক্স, তাহলে আমরা কি করতে পারি, পাশে লিখতে পারি না জাস্ট মানে কি HTML CSS JS BS এরকম করে লিখতে পারি, তাই না? এটা লিখলে কি হয়, এরকম আসবে, এই তো। আর নিচে জানতে চাইলে আমরা কি করতে পারি, এগুলোতে বিয়ের টিয়ে দিতে পারি, অথবা আলাদা আলাদা টেবিল আকারে করে আলাদা আলাদা কি কথা বলা, আলাদা আলাদা রোতে বা টিডিতে আমরা কি রাখতে পারি, এই তো। এটাতে বিষয়টা। হ্যাঁ, এবার হচ্ছে যে এখানে ওরা কিভাবে করছে আমরা একটু দেখি, ওদের কাজগুলো একটু দেখে আসি, চলো। এটা একটা চেকবক্স, দেখেন সুন্দর চেকবক্স, আমাদেরটা সিলেক্ট করেন, কাছাকাছি বাট অত সুন্দর না। হ্যাঁ, এরা কি করছে দেখেন, ইনপুট টাইপ কি চেকবক্স, এখানেই শেষ, ইনপুট টাইপ চেকবক্স, আর ক্লাস ইউজ করছে কি দেখেন ফ্রম চেক ইনপুট, ফ্রম চেক ইনপুট। এবার এটার পাশে একটা ভ্যালু দরকার না আমাদেরটার মতো, এরকম করে মানে যেটা দেখে মানুষ বুঝতে পারবে যে কি এটা কিসের মধ্যে টিক দিচ্ছে। হ্যাঁ, সেটা কীভাবে করছে দেখেন, একটা লেভেলের মধ্যে রাখছে, একটা লেভেলের মধ্যে রাখছে, সেটার নাম কি দিছে দেখেন, ক্লাস কি দিছে ফ্রম চেক লেভেল।
তাহলে যখন চেকবক্স হচ্ছে তখন চেকবক্সের ক্লাস কি হবে, ফ্রম চেক ইনপুট, আর হচ্ছে যে ওই ক্লাসটার যেটার মধ্যে লেভেল থাকবে সেটা হচ্ছে কি ফ্রম চেক লেভেল, ফ্রম চেক For লেভেল। ID কি লাগবে? আর এখানে ফ্রম আইডিতে আপনারা জানেন কি কাজ, হ্যাঁ লাগবে, আপনি এখানে সিলেক্ট করলে ওইটাকে কাজ হয়ে যাবে, এই যে আপনার বক্সে দিতে হবে না আর কি। ফর আইডির কাজ তো আমরা জানি, টাইটেলটার মধ্যে ক্লিক করলে বক্সের মধ্যে চলে যাবে। ইনপুটের সাথে কানেক্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা যেটা করছিলাম যে হচ্ছে লেভেলের মধ্যে একটা কি আমরা আইডি ইউজ করতাম নাকি, সরি লেভেলের মধ্যে ফর ইউজ করতাম আর ইনপুট বক্সের মধ্যে কি আইডি ইউজ করতাম, তাহলে ওই যে লেভেলের উপরে ক্লিক করলেই ওই বক্সের কাসার চলে যেত, আর যেটা এটা সিলেক্ট করার মতো অবস্থা এটা অটোমেটিক কি সিলেক্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন তো হলো যে আমরা জিনিসটা বুঝলাম, ইনপুটের চেকবক্স আমরা বুঝি, আইডি আমরা বুঝি, লেভেলের মধ্যে ফর আমরা বুঝি, নতুন আসলো কি চেকবক্সের জন্য কি ফ্রম চেক ইনপুট, আর ক্লাসের জন্য লেভেলের জন্য কি ফ্রম চেক লেভেল। আপনার কিছুদিন যদি আগে আসতেন তাহলে ভালো হতো, এগুলো এত কিছু লাগতো না, সবগুলোর জন্য কি শুধু ওই ফর্ম কন্ট্রোল দিলেই হয়ে যাচ্ছিল আর কি। এবার আমি এভাবে নিলাম, হ্যাঁ নিয়ে একটু এখানে আসলাম, আসার পরে এখানে একটা এইচার দিচ্ছি, দিলাম, গুদাগুদি করতেছে কে? আচ্ছা দেখেন দেখেন এদিকে খেয়াল করেন, দেখেন ওদেরটা দিলাম, হ্যাঁ যেভাবে আমরা দেখছিলাম ওইভাবে পাই কিনা একটু দেখেন, পাচ্ছি? হচ্ছে। আরেকটা দিই, নিচে আরেকটা দিই, হ্যাঁ একটু যে আইডি গুলো চেঞ্জ করি, নাহলে তো এটার মধ্যে দিলে ওইটাতে চলে যাবে আবার। ওকে পারফেক্ট আসতেছো, কিন্তু ওদেরটা কোথায় আসছে দেখেন তো, নিচে নিচে। এখানে আমাদের কি মিস করছে, এই যে এইগুলোর মধ্যে একটা ডিপ লাগবে। ডিপটা কি হয়, ডিপটা হচ্ছে ব্লক এলিমেন্ট, নরমালি এইগুলো হচ্ছে কি ইনপুট টাইপ চেকবক্স গুলো কি বা ইনপুট টাইপ গুলো কি সবগুলো ইনলাইন এলিমেন্ট, লেভেলটাও কি ইনলাইন এলিমেন্ট, এই জন্য সবগুলো পাশাপাশি চলে আসতেছে। আবার এগুলোর মধ্যে আপনি একটা ডিপ দিয়ে দেন, তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এটা স্ট্রাকচার ব্লক 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 তৈরি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কি নিচে চলে আসবে। কোথায় কোথায় এগুলোর মধ্যে হতো, বাট একটা আলাদা এরিয়া দিয়ে দিচ্ছে আর কি, তোরে এটা একটা ব্লক শেষ, এটা আরেকটা ব্লক, এরকম করতেছে আর কি ব্যাপারটা। আসি একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা বুঝি কোনটা কেন ইউজ হচ্ছে। এতদিন আমরা স্টেপ বাই স্টেপ গেলাম, এখন একটু যাই, ধৈর্য ধরেন একটু, দেখেন সুন্দর মতো হয়ে গেছে। হ্যাঁ আর যদি আপনি পাশাপাশি চান তাহলে হচ্ছে এগুলার কি ইনলাইন এলিমেন্ট বানাই দেন, আর নিচে নিচে চাইলে কি ব্লক এলিমেন্টই থাক। ওকে এবার হচ্ছে তারপরে এইভাবে আলাদা আলাদা এরিয়া করে বলে দেওয়া ভালো, আলাদা এরিয়া বলে দেওয়া বেটার। এরপরে দেখেন ওরা এখানে একটা ক্লাস রাখছে ফ্রম চেক, ফ্রম চেক, হ্যাঁ এটা অনেকটা আইওয়াশের মতো, তেমন একটা সুবিধা কিছু পাবেন না এটা থেকে, তার আমরা দিয়ে দিই ক্লাস ফ্রম চেক কমপ্লিট। কোন চেঞ্জ আছে? কোন চেঞ্জ না, বাট দিয়ে রাখছে, একটু ভালো থাক। বোঝার জন্য ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমাদের যদি এইভাবে এরকম একটা সুন্দর একটা কি চেকবক্স চাই, কি করতে হবে আমাদের, ইনপুটটা চেকবক্স লেভেল তো লাগবেই, সাথে ইনপুটের মধ্যে কি ফ্রম চেক ইনপুট, আর হচ্ছে লেভেলের মধ্যে ফ্রম চেক লেভেল, আর রেগুলারে যদি নিচে যে রাখতে চাই অপশনগুলো সবগুলা, তাহলে আলাদা ডিবের মধ্যে রাখবেন, আর তার মধ্যে দিয়ে দেবেন কি ফ্রম চেক, শেষ। এবার এটা একটু দেখেন, কয়েকটা ভাগ হচ্ছে এখানে, নর্মালি থাকতেছে কি এরকম, তারা ক্লিক করলে নর্মাল হচ্ছে আর কি। এটা যদি কেউ জাস্ট কি দেখেন কি আছে এখানে, ফ্রম চেক আছে, ইনপুটটা দেখেন ফ্রম চেক ইনপুট চেক বক্স এত এত গেল, এরপরে কি ফ্রম চেক লেভেল, এটার ভিডিও চেঞ্জটা কোথায় করছে তাইলে? স্যার ফর্ম চেক লেভেল ডিসপ্লেটা ব্লক করার জন্য রিসার্চ দিয়েছে যে তখন না 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 না, চেক বক্স ক্যান ইউটিলাইজ দ্য ইন্টারমিডিয়েট সুডো ক্লাস হয় ম্যানুয়ালি সেট বাই জাভা। আচ্ছা আচ্ছা, এটা এখানে কিছু না, এটা হচ্ছে যে আলাদা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেট করছে, তাহলে আমরা স্কিপ করি, এটা আমার দরকার নেই, আমরা সিলেক্ট করতে পারলে হচ্ছে আমাদের। হ্যাঁ আচ্ছা এরপরে আসেন, এরপর ডিসেবল করে দিচ্ছে, ডিসেবল করে দিতে পারবেন না আপনারা, জাস্ট কি করবেন এখানে আসেন, লিখে দিন হচ্ছে কি ডিসেবল, ডিসেবল, শেষ। পুরা কি বংশ সহ ডিসেবল হয়ে গেছে, শেষ। ক্লিয়ার?
না না, ওটা একটা অ্যাট্রিবিউট, ওটা এই যে কই এই যে ডিসেবল, এটা একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ ওকে ফাইন, এটা শেষ। রেডিওতে আসে, বুঝি একটু দেখেন একই জিনিস। ফ্রম চেক কি ইনপুট, ফ্রম চেক লেভেল, উপরে কি আছে একই জিনিস, সাথে চেঞ্জ আছে কোথায় শেষ। একই জিনিস, সেম টু সেম জিনিস। দেখেন দুইটা আমরা সেম জিনিস দিছিলাম না এখানে, এগুলো একটা চেঞ্জ করে দিই, শুধু টাইপ কি দিব রেডিও, তাহলে খেল শেষ। আচ্ছা আচ্ছা, ডিসেবল 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 করে দিছিলাম, হয়ে যাচ্ছে শেষ। ও এটার কাজ করতে হবে, করেন। তাহলে কি কি লাগবে এখানে বলেন? সবগুলারে একই নাম দিতে হবে আর ভ্যালু হবে আলাদা আলাদা, তাহলে হয়ে যাবে। আসলে আমরা দেই, এখানে নেম দিই, এখানে নেম দেই, নেম এক্স ওয়াই জেড। হ্যাঁ, আর ভ্যালু দিব আলাদা আলাদা। এখানে দিচ্ছি মনে করেন এ, এখানে দিচ্ছি বি, শেষ। তো এ এটার সাথে কিছু না, এটা জাস্ট কি নর্মাল ইউজার দেখবে, শেষ। এগুলো ভুলে গেলেন সব, আফসোস। আচ্ছা, এগুলো হচ্ছে নর্মাল জিনিস গেল। হ্যাঁ, আর নিচের দিকে ডিসেবল করলে পারি। আর সুন্দর একটা জিনিস আছে এখানে, এটা একটা কি চেক বক্স, চেহারা চেঞ্জ করেছে। নর্মাল চেক বক্স কিরকম, এরকম, রাইট? হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা যে মোবাইল, এখন মোবাইল ভার্সনে অনেক জায়গায় এরকম আছে, দেখবেন যে হচ্ছে কি, হ্যাঁ এটা করলে অন হচ্ছে, এটা করলে অফ হচ্ছে। এই অন অফগুলো আসলে চেকবক্স দিয়ে করতেছে। এটা আপনি চাইলে সিএসএস দিয়ে করতে পারেন, তবে এটা দিয়ে সিএসএস না দিয়ে এখানে করাটা বেটার আর কি। ওরা করে দিয়ে দিয়েছে, জাস্ট কি করছে দেখেন, এটা কি ইনপুট ট্যাব চেকবক্স, নতুন কিচ্ছু না। ইনপুট ট্যাব কি চেকবক্স, দেখেন ফ্রম চেক ইনপুট, ফ্রম চেক লেভেল, একই জিনিস, জাস্ট করছে কি ফ্রম সুইচ, আর কিচ্ছু না, জাস্ট কি ফ্রম সুইচ। হ্যাঁ, আমরা একটু দেখি এগুলোতে, বুঝছেন তো? একটু ব্যাকে যাই, আবার রোল ব্যাক করি। রোল ব্যাক লাগবে না, এখানে দিয়ে দিই ইনপুট টাইপ কি চেকবক্স। কোনো ঝামেলা আছে? কথা কয় না, ওকে। তাহলে একটু দিই ফ্রম সুইচ, এস ডাব্লিউ আই টি সি এইচ, নাকি? দেখেন চেহারা চেঞ্জ হয়ে যাবে, বলতেছে ওগুলা শেষ, আর কিচ্ছু নাই। হ্যাঁ, আর আমরা এখানে একটু আগে এরিয়া লেভেল দেখছিলাম না, এরিয়া লেভেল দিয়ে কি বলছিলাম, জাস্ট ওটা কিসের কাছে এটা বুঝাই দিচ্ছে ইউজারের জন্য। হ্যাঁ, রুলটাও একই রকম অবস্থা, রুলটাও একই রকম কাজ করে। এটা কিসের, এটা আসলে বুঝাচ্ছে কিসের কাজ করতেছে, এটা সুইচের কাজ করতেছে, শেষ। ক্লিয়ার? খেয়াল থাকবে এগুলা, খেয়াল থাকা উচিত। খুবই সিম্পল জিনিস, আমরা আগে থেকে বিষয়গুলো জেনে আসছি, এখন দেখতেছি কোথায় আছে। আর যখন কাজ করেন খালি ব্রেনে একটু রাখবেন যে আমার এরকম কিছু একটা আছে, দেখছিলাম কোনো একদিন। ওকে, জাস্ট একটু মনে রাখেন যে আমরা কোনো কিছু একটা এরকম দেখছিলাম, এরকম কিছু একটা দুনিয়াতে আছে, একটু মনে রাখলে হবে। তারও দুনিয়া থাকলে আপনি খুঁজে পাবেন। বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে আসেন, দেখেন, খুঁজেন, পাবেন। আর একটা জিনিস দেখেন, মনে করেন যে আপনি ভুলে গেছেন যে কোথায় খুঁজবেন, কিন্তু আপনি জানছেন এটা কিসের, বুটস্ট্র্যাপের। আপনি ভুলে গেছেন কোথায় খুঁজবেন, কিন্তু আপনি জানেন যে এটা কি বুটস্ট্র্যাপের, তাহলে সার্চ করেন। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসেন, এখানে সার্চ করেন, এই যে সার্চ ডক্স লিখেন, এখানে দেখেন ও দেখা দিও কোথায় আছে, আপনারা খুঁজতে হবে না। যত জায়গায় ওয়েবসাইটের মধ্যে যত জায়গায় এটা আছে, তত জায়গায় আপনারা কি দেখা দিচ্ছে। আমি এখানে ক্লিক করতেছি, দেখেন এক ক্লিকে নিয়ে আসছে। এখানে আপনার মনে হতে পারে আমি এই পেজ আছে থেকে সরাসরি নিয়ে আসছে, ব্যাপারটা এরকম না। আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি, আমি সার্চ করে দেখেন, ক্লিক করতেছি, নিয়ে গেছে। যে কোনো কিছু মনে হয় আপনি ন্যাপবার করবেন তো, সার্চ করেন ন্যাপবার, এই দেখেন যত ন্যাপবার এদের এখানে আছে সবগুলো আপনারা দেখা দিচ্ছে। একটা একটা করে ক্লিক করেন, আপনি যেটা খুঁজতেছেন ওটা অবশ্যই আপনি কি পেয়ে যাবেন। এটা সহজ, একটু সহজভাবে ভাবতে হবে একটু। নিচের দিকে আসে একটু, হ্যাঁ, আর তেমন কিছু নাই। এবার ইনলাইন, এখানে কি বলছে একটু দেখেন। আমি যে বললাম একটু আগে শুরুতে, যে হচ্ছে যে আপনার ইনপুট বক্সগুলো যদি ইনলাইনে হয়, তারপর আপনি কিসের মধ্যে রাখেন, ডিবের মধ্যে রাখেন। এবার ডিবের মধ্যে রাখলে এগুলো পাশাপাশি কিভাবে আসবে, জাস্ট লিখে দেবেন কি ফ্রম চেক ইনলাইন, ফ্রম চেক ইনলাইন। ওই যে বলছিলাম ইনলাইন এলিমেন্ট করেন, ওরাই করে দিচ্ছে। ডি এর মধ্যে লিখে দেন কি ফ্রম চেক ইনলাইন, এই যে এগুলো সুইচের পাশে লিখে দেন ফ্রম চেক ইনলাইন। যতগুলো ইনলাইন বাদাম সবগুলোতে দিয়ে দেন, তাহলে দেখবেন সবগুলো এরভাবে কি পাশাপাশি এটা বসে গেছে। সিম্পল জিনিস।
না না, বাটন এরকমই আছে। একটু হচ্ছে যে জিনিসগুলো ইউজ করে দেখতে হবে আর কি, ইউজ করে করে দেখতে হবে। এই জন্য হচ্ছে যে আপনারা হয়তো কালকে হয়তো বলছেন ট্যাবলেট করার জন্য, আমি ট্যাবলেট ধরবো না যতক্ষণ এগুলো শেষ হচ্ছে। আমাদের এগুলো জানতে হবে আগে এগুলো, হ্যাঁ। একই কথা হচ্ছে এর জন্য, আমাদের সুইচের জন্য সেম জিনিস, ইনপুট রেডিও বাটনের জন্য সেম জিনিস, ইনপুট ট্যাব কি চেকবক্স উইদাউট সুইচ ওটার জন্য কি সেম জিনিস। ক্লিয়ার সবাই? এগুলো খেয়াল থাকবে না কার কার? আপনাদের কিছু করার নাই। সত্য কথা বললাম, এত কাজ না করলে খেয়াল থাকে। হ্যাঁ খেয়াল থাকবে, খেয়াল থাকবে না, হ্যাঁ রাইট। আবার একটা দেখেন এখানে কি বলছে, চেকবক্স টগল বাটনস, ক্লিক করেন, কিছু হয়? কিছু হচ্ছে না। এটা হচ্ছে একটা বাটন, এগুলার আপনার এগুলার এখন দরকার নাই। আপনি চেকবক্স দিলে এরকম আসলে কোথাও চেকবক্স দেয় না, নর্মালি দেয় না আর কি। চেকবক্সগুলো এরকমই, রেডিও বাটনগুলো এরকমই থাকে, চেকবক্সগুলো আপনার এরকমই থাকে আর কি। আবার এরা যেটা বলতেছে হচ্ছে অনেকগুলো হচ্ছে যে এরকম আপনার বাটন থাকবে, সেই বাটনগুলো আপনি সিলেক্ট করলে ওইটা চেকবক্সের মধ্যে কাজ করবে আর কি। এটা খুবই সিম্পলি করা যায়, চলো আমরা এটা দেখি ওরা কি বলতেছে এখানে। ওইটা লেভেলটা ওটার ভিতরে নিয়ে গেছে। যাক, এগুলা যত কিছু হোক না কেন, আপনি যদি শুধুমাত্র এখানে সাথে বলে দেন এর সাথে চেকবক্সের সাথে বিটিএন চেকবক্স ক্লাস আর এখানে দেয় নাই, ওকে ফাইন। আমরা নতুন একটা নিই, হ্যাঁ। এগুলা কেটে দিই আপাতত, ফর্ম চেকটা থাক শুধুমাত্র, অন্যগুলো ফেলে দিই। যে ফর্ম এই যে ক্লাসের মধ্যে লিখে দিয়েছে ওরা কি চেক বিটিএন, বিটিএম মানে হলো যে বাটন, বিটিএম মানে কি বাটন, চেক বিটিএন। এগুলো চারগুলো সব ঠিক করে কেমন থাক, যে চেক আচ্ছা বিটিএন চেক, স্যার উল্টা বলেছি আমি, বিটিএন চেক, বিটিএন চেক। ওটা তো ওটার সাথে রিলেশন হয়ে গেছে। আচ্ছা আমরা ওদের কোডটা নিয়ে আসি। টাইপ চেকবক্স ক্লাস কি দিছে বিটিএন চেক, আইডি হচ্ছে ফরের জন্য, আইডি ফর, এগুলো খেয়াল রাখবেন হ্যাঁ। আইডি দেখে আপনাদের কিছু নাই, অটো কমপ্লিট লক করে দিয়েছে, এখানে আর হচ্ছে লিখে কিছু নাই, চেক এটা কিছু নাই। লেভেল দিছে একটা বিটিএন, বিটিএন প্রাইমারি, এটা দিলে দিছে আর অটোমেটিক্যালি ওটার মধ্যে ঢুকে যাবে। এটা ওইভাবে ক্লাস কাজ করে রাখছে ওরা, পজিশন টজিশন দিয়ে ওইভাবে কাজ করে রাখছে। জাস্ট বিটিএন দিলে একটা বাটন আসবে, আর বিটিএন চেক আছে এই কারণে আমরা এখানে কয়েকটা করি, হ্যাঁ, একটা দুইটা তিনটা, হ্যাঁ। নামগুলো সিঙ্গেল টগল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 2, নামগুলো চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিই 2, এটা দিয়ে দিই 1, তাহলে হচ্ছে ঠিকঠাক মতো আমরা বুঝতে পারবো, হ্যাঁ, চেঞ্জগুলো বুঝতে পারবো আমরা। আচ্ছা ওকে, রিফ্রেশ, হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, এটা দেখেন সিলেক্ট করলাম, দেখেন এটা এক ধরনের চেকবক্স সিলেক্ট হয়ে আছে, এই যে এখন চলে গেছে, এটা সিলেক্ট হয়ে বস্তু নাই নাই। এটা অনেক জায়গায় হয় বাট কম, আমি ডিজাইনের জন্য আপনি করতে পারেন, তবে এগুলো একটু কনফিউজিং হবে তখন, এটা কি বাটন নাকি চেকবক্স না রেডিও বাটন, একটু কনফিউজিং হবে আর কি কোনো চেকবক্সকে বাটনের মতো দেখাইতে দেখাইতে চাইলে, হ্যাঁ চেকবক্সকে বাটনের মধ্যে দেখাতে চাইলে, তবে এটা হচ্ছে ভালো হচ্ছে ওটাই, এই আর কি। তবে যেহেতু আছে ওরা জিনিসটা আনতেছে দেখে রাখলেন আর কি। দেখেন এটা চেক চেক কয়েক রকম বানাইছে, আর ওগুলোর মধ্যে আবার ডিজাইনও করছে ওরা, দেখেন মানে কাজ কম করা নাই। এদের বাটন সেকেন্ডারি দিয়ে দিছে, হ্যাঁ। আবার ওগুলোর মধ্যে হচ্ছে যে বাটনের থেকে এও নিয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড নিয়ে গেছে, হ্যাঁ। তার হচ্ছে আউটলাইন দিছে আর কি। এগুলো আমরা এখান থেকে একটা স্কিপ করি, এগুলো আমরা বাটনে যেয়ে শিখবো, এখানে আবার মাথা খারাপ হবে। এই যে এখান থেকে যা শিখলাম না বিটিএন টগল বাটন থেকে, এগুলো ভুলে যান, মেমোরিতে ইরেজ করে দিন এটা, এগুলো রাখেন, কিছু থাকবে না। হ্যাঁ এগুলো রাখেন, হ্যাঁ। এই আমরা কিন্তু এই টগল বাটন দেখি নাই, শেষ, হ্যাঁ ক্লিয়ার এতটুকু। আচ্ছা আরেকটু দেখি রেঞ্জ। আচ্ছা ই কমার্স সাইটে তো আপনারা সবাই যান, ওখানে এরকম দেখছেন না যে হচ্ছে যে এরকম ওই যে প্রাইস বা কোয়ান্টিটি ইয়া করে আমরা কি সার্চ করতে পারি এরকম টানটুন দিয়ে, এটা বলা হচ্ছে কি রেঞ্জ বলে এটা, হ্যাঁ। এই রেঞ্জটা হচ্ছে একটা টাইপ আছে, আমরা এটা HTML যখন করছিলাম তখন আমরা দেখছিলাম, হয়তো ট্রাই করছি হয় ট্রাই করি নাই। এই রেঞ্জটারে বুটস্ট্র্যাপে আনছে, দেখেন ইনপুট টাইপ কি রেঞ্জ, এটার জন্য ক্লাস কি দিছে ফ্রম রেঞ্জ, আর বাদ বাকি সবগুলো আগের মতোই। আপনার একটা লেভেল থাকবে, লেভেলের সব মধ্যে ফর থাকবে,
ইনপুটের মধ্যে আইডি থাকবে, দুইটা কি একসাথে কাজ করবে, সিম্পল। হ্যাঁ, আপনার ইচ্ছা হলে আপনি দিবেন, তবে ইউনিক হইতে হবে। এবার একটা জিনিস দেখেন, এটার কাজটা দেখেন, এটা হচ্ছে কি কোথাও কোনো নেই, আপনি যেখানে মন চায় এখানে হচ্ছে কি এটারে টানতে পারবেন, নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওই যে ফ্যানের যে রেগুলেটর থাকে না, একগুলো রেগুলেটর আছে ফ্রি, যে কোনো দিকে মুভ করানো যায়। আর একটা রেগুলেটর আছে কি পয়েন্ট আছে 1 2 3 4 5 ফিক্সড করা। হ্যাঁ, রেঞ্জটা আমরা চাইলে এভাবে কি চেঞ্জ করতে পারবো। একটা হচ্ছে ফ্রি একদম, এনি হয়ার আপনি এটারে কি রাখতে পারবেন। আর একটা হচ্ছে এরকম, যদি আপনি বলে দেন মিন ম্যাক্স, হ্যাঁ, তাহলে এখানে তাহলে 5টা স্টেপে সে ঘুরতে পারবে, 5টা স্টেপে ঘুরতে পারবে। দেখেন 1 2 3, এখানে একটা মিস দিয়েছিলাম, 1 2 3 4 5, শেষ। আপনার মনে হতে পারে যে আমি এখানে থামছি, আসলে এটা না, ওরে থামাইছে। আপনারা এখানে যেয়ে দেখতে পারেন। এরপরে যে স্টেপ দিছে, রেঞ্জ তো 5 পয়েন্ট মাঝখানে, প্রতিটা রেঞ্জের মাঝখানে থামবে। আগে হচ্ছিল কি দুইটা পাশে রাখলাম, হ্যাঁ, এখানে 5টা রেঞ্জ আছে, তাহলে হচ্ছে আমি এখানে 0 থেকে 1-এ গেলাম, আর এখানে বলছে কি স্টেপ 0.5, তার মানে এটার মাঝে একবার দাঁড়াবে সে, ওদের রেঞ্জের মাঝে একটা ভাগ করে দিছে। এই স্টেপ এক এক করে কমপ্লিট হবে না, স্টেপ কত হবে, একের অর্ধেক করে কমপ্লিট হবে। আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো, এখানে হবে একটা, এখানে হবে, দেখেন এই বরাবর আসছে, হ্যাঁ, আবার এখানে নিচ্ছি আমি, আবার এখানে নিচ্ছি, থেমে গেলো এখানে, এটা মাঝামাঝি সমান সমান। বিষয়টা ক্লিয়ার? আমি ইউজ করতেছি না, এগুলো ইউজ করে লাভ নাই, আপনারা দেখে রাখেন শুধুমাত্র। এগুলা হচ্ছে ই-কমার্স সাইটে দেখা যায় যে প্রাইসের রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বললাম, রাইট, ই কমার্স সাইটে বেশি দেখা যায়, অনেক সাইটে আছে যেখানে দেখবেন যে প্রাইস আছে, প্রাইস দিয়ে হচ্ছে যে সার্চ করতে হবে, তো সেখানে আপনার এই জিনিসটা লাগবে। ক্লিয়ার? ওকে, ফাইন। তো আজকে আর আমি সামনে থেকে এখন এতটুকুই থাক, বাদ বাকি একটু আপনারা বাসায় দেখে আসেন, না দেখে আসলে আমরা এখানে দেখবো, নো প্রবলেম। এরপরে আমরা নেক্সট ডেতে আমরা হচ্ছে যে কম্পোনেন্টসে চলে যাবো, কম্পোনেন্ট শেষ হলে আমরা ট্যাম্পলেটে চলে যাবো, শেষ। আজকের ক্লাসে কার কোনো কোয়েরি আছে? সবাই ক্লিয়ার? হ্যাঁ, শিওর, বলেন। এগুলো কম্পোনেন্টসের মধ্যে পাবো, বসাই দিলে হয়ে যাবে, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, নামবে যেটা বললেন, হ্যাঁ, ক্লিক করলে আসবে, তাই না? ক্লিক করলে নামবে, আমি দেখাচ্ছি, এটা আছে এখানে। টুল টু সেটা কোনটা কলাপসের মধ্যে পাবো? না, ব্রেড ক্রুম না, ব্রেড ক্রুম জিনিস। আচ্ছা, সরি, ব্রেড ক্রুম, হ্যাঁ, না সরি, ব্রেড ক্রুম না, অ্যাকোডিয়ান, অ্যাকোডিয়ান, আপনি যেটা বলে, এটা নাম হচ্ছে কি অ্যাকোডিয়ান। হ্যাঁ, অ্যাকোডিয়ান আসলে এই যে এটার কথা মনে হয় সাইগুলো বলছিলাম মনে হয় একদম, নাকি? শেষ, সিম্পল, সব আছে। নেক্সট উইকে আসুক ইনশাল্লাহ, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।